ঘোস্টলি কল রেকর্ডিং কিউরিওফাইড বৃহস্পতিবার দুপুর 3টে। আজকে আমার সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে ছিল নিবেদিতা, প্রবাসী বাঙালি, দিল্লিতে থাকেন। তার লাইফের এমন এমন জিনিসপত্র, এমন এমন ঘটনা আজকে সে আমাদের সাথে শেয়ার করেছে, যেটার মাধ্যমে আমি বলতেই পারি ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ফিয়ার অফ আননোন। অনেক ক্ষেত্রেই এখানে নেগেটিভ এন্টিটি, নেগেটিভ অস্তিত্বগুলো এমনভাবেই চলে এসেছে, এমনভাবেই সম্মুখে প্রকট হয়েছে, যা সত্যি বলতে আপনাদেরকে এমন একটা শিহরণ জাগানো ভয়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে, এমন একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনারা যাবেন এই পুরো ঘোস্টলি কল রেকর্ডিংটা শোনার সময়, যা সত্যি বলতে আপনাদেরকে এমন একটা থ্রিল দেবে যা হয়তো এর আগে আপনারা পাননি, বা ইউটিউবের অন্য কোনো ভিডিওস দেখে হয়তো আপনারা সেই থ্রিল পাননি। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কিউরিওফাইড ইউটিউব চ্যানেলে আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। তো যারা যারা আজকের এই এপিসোড দেখছেন এবং সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যান। এবং হ্যাঁ, কিউরিওফাইটে আপনারা যদি নিজেদের লাইফের এরকম ঘটনা ওভার ঘোস্টলি কল রেকর্ডিং শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আজকের এই এপিসোড কিন্তু সাংঘাতিক হতে চলেছে। আজকে লাইফের 3টে অ্যাসপেক্টে 3টে ঘটনা থাকছে। একটা পজিটিভ ঘটনাও থাকছে, পজিটিভ এনার্জির ঘটনা, কিন্তু পজিটিভ এনার্জিটাই যদি মারাত্মক রকমের ভয়ে সৃষ্টি করে তখন কি হবে, সেটা আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং আপনারা জানতে পারবেন। তাহলে চলুন, আমি আর বিশেষ কথা বাড়াবো না, শুধু একটাই কথা, আপনারা যারা যারা আজকের এই এপিসোডটা দেখছেন তারা কিন্তু শেয়ার করবেন অবশ্যই, যাতে আরও মানুষ কিউরিওফাইটের সাথে যুক্ত হতে পারেন। আর খুব তাড়াতাড়ি আমি আমার নিজের ডাউহিলের এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে জানাবো। ডাউহিল ফরেস্টে আমি গেছিলাম এবং চার্চ, স্কুল সব জায়গাটাই ভিজিট করেছি। আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো নিবেদিতা। হ্যালো কৌস্তভ, কেমন আছো? আমি ভালো আছি। তো দিল্লিতে কেমন ঠান্ডা এখন? দিল্লিতে অনেক ঠান্ডা, আর এত রাত্রিবেলায় আমরা রেকর্ডিং করছি, আমার ভীষণ ঠান্ডা লাগছে। 11:59, 12টা বেজে গেল এখনই। 12টা বেজে গেল একদম। 12টায় আমরা স্টার্ট করলাম, জানি না কখন শেষ হবে, বাট তোমার যে কেসটা 2013, 1994, 1995 এবং 2023 এই টাইম স্প্যানের মধ্যে 1994 থেকে 2020 কেস হয়েছে। ইভেন এখানে এমন একটা কেস রয়েছে যেটাকে তুমি পজিটিভ না নেগেটিভ এন্টিটি কি বলবে সেটা বুঝতে পারবে না। যদি পজিটিভ হয়েও থাকে, সেটার যা এক্সপোজার, সেটার যা ঘটনা, ঠিক আছে, সেটা সত্যি কথা বলতে খুবই স্পাইন চিলিং টাইপের। অ্যান্ড আমি যখন শুনেছি, পড়েছি, বা ব্রিফটা যখন আমি পেয়েছি তোমার থেকে, তখন আই ওয়াজ লিটল বিট কনফিউজড যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তুমি কত বছর দিল্লিতে রয়েছো? আমি দিল্লিতে 2006 থেকে রয়েছি। আচ্ছা, আমি দিল্লিতে 2006 থেকে রয়েছি, কিন্তু আমি ছোটবেলা থেকেই আমি বর্ন অ্যান্ড ব্রট আপ বিহারে। আমি বাঙালি, কিন্তু আমি প্রবাসী বাঙালি। কলকাতা ঠিক না, বর্ধমান আমার যাওয়া হতো, কারণ বর্ধমানে আমার দাদুর বাড়ি ছিল, মামার বাড়ি ছিল। তো সামার ভ্যাকেশনসে আমি, আমার দিদি, আমার মা, আমরা যেতাম, কাজিনসরা আসতো সেখানে। তারপরে দুর্গাপুজোতে আমাদের 3-4টে ফ্যামিলি মিলে দুর্গাপুজো করা হতো। তো ওই এক্সপোজারটা অবশ্যই রয়েছে। কিন্তু হ্যাঁ,
আমি কন্টেন্ট মার্কেটিং আমি মার্কেটিং এ আছি মেইনলি। আমি রাইটার হচ্ছি, আমি পোয়েট হচ্ছি, আমি কন্টেন্ট মার্কেটিং নিয়ে করি। এখন আমি কর্পোরেটে চাকরি করি। আচ্ছা আচ্ছা, ওকে। তোমার ঘটনা সরি, তোমার ভয়েস কেটে গেছিল। তোমার ঘটনার যে সূত্রপাত, ইনিশিয়েশন যেটা, সেটা 1994-1995 এই সময়টা থেকে, রাইট? হ্যাঁ, 1995 1996 এইটা হবে, এক্সাক্ট আমার মনে নেই, কারণ তখন আমি ক্লাস 2-3 তে পড়ি, তো এরকমই টাইম হবে। ইয়ারটা আমার কেন বলছি, এর সময় অ্যাকচুয়ালি যে ঘটনাটা যখন ঘটেছে, যে ফার্স্ট ঘটনাটা আমি বলবো, এই টাইমে আমার দাদু মারা গেছিলেন। এই ঘটনাটা জাস্ট আমার দাদু মারা যাওয়ার আগে হয়েছে। আচ্ছা আচ্ছা। হুম। তোমার ঘটনাটা বেসিক্যালি কি নিয়ে? ঘটনাটা কি নিয়ে বলবো, কি বলবো বলো তো, এত বছর হয়ে গেছে কস্তাব, মানে 1995 1996 20 বছর হতে চললো আই গেস, বা তারও বেশি হয়তো, আমি জানি না। তো এখনো টিল ডেট আমি যতবার এই ঘটনাটা ডিসকাস করেছি বা কাউকে বলেছি, আমার এখন অব্দি গায়ে কাঁটা দেয়। আর ব্যাপারটা হচ্ছে যে যখন তোমার সামনে কেউ আছে, সূত্রপাতটা কোথা থেকে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, কাউকে, একটা মানুষ আছে বা কিছু কিছু দেখতে পাচ্ছ তোমার সামনে, অ্যাকশন রিয়াকশনটাকে তোমার হিউম্যান ব্রেন মেলাতে পারে, রাইট, ডটস গুলো কানেক্ট করতে পারে। কিন্তু যখন তুমি দেখতেই পারছো না, কিছু বুঝতেই পারছো না কোথা থেকে জিনিসটা হচ্ছে, বাট তোমার সাথে ঘটনা ঘটছে, ইউ আর ফিলিং, তোমার এক্সপিরিয়েন্সেস হচ্ছে, মানে যেটাকে ফিয়ার অফ আননোন বলি আমরা, এটা সেই জিনিসটা হচ্ছে। মানে আমি জানি না, হয়তো তোমার সাথে কথা বলে হয়তো আমরা কিছু একটা বের করতে পারি, যে কি আমার কিছু অ্যাজাম্পশনস আছে যে এই কারণে জিনিসটা ঘটেছে বা হয়েছিল, বাট যেটা কোনো আজ অবধি আমি এক্সপ্লেনেশন খুঁজে পাইনি, ওটা কি ছিল, কেন হয়েছিল। তো আমার মনে হয়েছিল যে তোমার কিউরিওফাইড পোর্টালে এসে আমি এটা শেয়ার করতে চাই, তো সেই জন্য আমি তোমার সাথে কন্ট্যাক্ট করেছি। ইভেন তোমার এই যে ঘটনাগুলো রয়েছে, তার মধ্যে এমন কিছু কিছু মানুষ জড়িত, যেহেতু তোমার হয়তো প্রফেশনটাই এরকম, যে রেডিওতে কাজ করেন এরকম কোনো মানুষ, বা অ্যাক্টর, মানে এনারাও যুক্ত কোনো একটা ভাবে। আজকের এই রেকর্ডিংটা স্টার্ট করার আগে তোমার সাথে আমি একটু ইন্টারাকশন করছি, এবার আমরা ডাইরেক্ট ঘটনাতে যাব, ঠিক আছে? কি হয়েছিল শুরু থেকে শুরু করো, কি হয়েছিল নিবেদিতা? তো প্রথম ঘটনা যেটা আমি বলছিলাম, যেটা 1995 1996 এ ঘটেছে, এইটার লোকেশন হচ্ছে বর্ধমান, আমার মামার বাড়ি। তখন ওটা একটা রেন্টেড বাড়ি ছিল, আর সে সময় যেটা আমি বললাম যে তখন আমি ক্লাস 2-3 তে পড়ি, আর এই ঘটনাটা যখন হয়েছিল তখন আমার দাদু মারা যান। ঘটনাটা হওয়ার ঠিক পরে, মানে ঘটনাটা হয়েছে আর তারপর দাদু মারা গেছে, আর এটা হয়েছে তোমার এপ্রিল মাসে। এবারে যেটা আমি বললাম যে আমরা ছোট থেকেই বাইরে থেকেছি, বাট এই সময় আমরা সপরিবার বর্ধমানে গিয়েছিলাম, বিকজ ডক্টর জবাব দিয়ে দিয়েছিল আমার দাদুর আসলে কিডনি ফেলিয়ার হয়েছিল। তো ডক্টর, আর আমার মামাও একজন বর্ধমানের রেনাউন্ড ইএনটি স্পেশালিস্ট, এখনো প্র্যাকটিস করেন, তো উনিও বুঝেই গেছিলেন যে দাদু আর বেশি সময় নেই দাদুর কাছে। তো খুবই ওপেনলি আমার মাকে, আমাদেরকে বলা হয়েছিল দ্যাট আমরা ওখানে যাতে যাই, শেষ দেখাটা যাতে দেখা হয়, কারণ আমার মা আমার দাদুর ভীষণ ভীষণ নিজের, মানে ভীষণ প্রিয় ছিল। হয় না, দুই ছেলে মেয়ের মধ্যে একজন খুব বেশি প্রিয় হয়, তো আমার মা আমার দাদুর অনেক প্রিয় ছিল, তো সেই জন্য আমরা গেছিলাম। এবারে এটা যেই বাড়িতে ঘটে, ওই বাড়িটা না ভীষণ পুরনো আদলে তৈরি বাড়ি ছিল। বাড়িটার বর্ণনাটা আমি যখন স্টার্ট করব তখন দেব, যে বাড়িটার, কারণ ওই ডেসক্রিপশনটা কিন্তু খুব জরুরি,
টু পিকচারাইজ যেটা আমাদের সাথে হয়েছিল। তো বাড়িটা হয়েছে ব্যাপার। হ্যাঁ, আমার সাথে আমার দিদি ছিল, আমার মামার মেয়ে আর আমার মামার ছেলে, সে তখন টডলার, যে আমার ভাই সে তখন টডলার, আর আমার দিদি আর আমার মামার মেয়ের মধ্যে 5-6 মাসের পার্থক্য আছে, আর তারা আমার থেকে অনেকটাই বড়, মানে 5-6 বছরের বড়। তো যখন আমি তখন ক্লাস 2-3-তে পড়ি, তখন ভাবো তারা ক্লাস 7-8-এ পড়ে, হয়তো এরকম টাইপের এজ গ্যাপটা হবে। তো ঘটনাটা যেটা ঘটে আমাদের সাথে ঘটে, আর বাড়ির আমার মা আর মামিমার সাথেও পড়ে। আমি বলবো, যখন গল্পটা বলবো তখন তুমি বুঝতে পারবে। তো বাড়ির বর্ণনাটা প্রথমে দিই। বাড়িটা যেটা ছিল সেটা রাস্তার উপরে তোমার মেন দরজা ছিল। এবারে রাস্তা ঠিক বলবো না, ওই ছোট রাস্তাগুলো হয় না, গলি টাইপের, ওরকম ছিল। আর দরজাটা যেহেতু বললাম পুরনো খুবই পুরনো টাইমের বাড়ি, তো দরজাটা প্রপার কাঠের দরজা, শিকল কড়া এসব টাইপের, কলিং বেল আছে, কিন্তু ওই কড়া নাড়ানো, ওরকম করে ঠক ঠক করে লোকে ডাকছে, এরকম বাড়িটা ছিল। এবার মেন হ্যালো তোমার লাইনটা কেটে গেছিল, মেন দরজা থেকে আমরা একটু যাব। ও হ্যাঁ, মেন দরজা থেকে ঢুকে ডান দিকে একটা রুম ছিল। এবারে আমি যেটা বললাম যে আমার মামা ইএনটি স্পেশালিস্ট, তো উনি ওই রুমটাকে ডিসপেন্সারি হিসেবে ইউজ করতেন। মানে ডিসপেন্সারি হিসেবে কি বলবো, যে প্রত্যেক সানডে, সেটা উনি এখনো করেন, প্রত্যেক রবিবার উনি ফ্রিতে পেশেন্টসদের কনসালটেশন নিতেন, এখনো নেন সেটা। তো ওই রুমটায় উনি করতেন। আর যেহেতু বুঝতেই পারছো যে পেশেন্টরা আসবে, একটা প্রিভেসির ব্যাপার আছে আর হাইজিনেরও ব্যাপার আছে, তো বাইরে থেকে একটা এন্ট্রি ছিল। তো মেন দরজা থেকে ঢুকে ডান দিকে তোমার একটা এন্ট্রি দরজা, সেটা তোমার ওই রুমটায় চলে যায়। বাট যেহেতু ওই রুমটা বাড়িরই রুম, মানে আমাদের বাড়ির মধ্যেই ছিল, ওটা ভেতর থেকেও একটা এন্ট্রি ছিল, হয় না একটা ঘরের 2-3টে এন্ট্রেন্স থাকে, এরকম ছিল। তো বাইরের যে দরজাটা, ওটা খালি পেশেন্টরা ইউজ করতেন, আমরা করতাম না, আমরা ভেতর থেকে যাওয়া আসা করতাম। এবারে মেন দরজা থেকে ডান দিকে ওই ঘরটা, তারপরে সোজা যদি চলে আসো, সোজা এলে একটা বড় উঠোনের বাঁ দিকে তোমার হয়ে গেল ওয়াশরুম। এবারে আগেকার বাড়িতে দেখবে তুমি স্নান করার জায়গাটা আলাদা আর ল্যাবরেটরিটা আলাদা থাকতো, অ্যাটাচড বাথরুম থাকতো না। তো এটা ওরকম ছিল, স্নান করার আলাদা, ল্যাবরেটরিটা আলাদা, তারপরে কলতলা। হ্যাঁ, আর ওখানে কয়েকটা গাছ টাছ আছে, মানে একটু বন টাইপের ছিল ওই জায়গাটা। আর তারপরে তোমার ওইখান থেকে আবার ডান দিকে গেলে তুমি মানে তুমি এন্টার করতে পারবে মেন ঘরের মধ্যে, যেখানে তোমার বৈঠকখানা আছে, তারপরে একের পর এক রুমস আছে। এবারে রুমের স্ট্রাকচার গুলো এরকম যে তুমি ওই বৈঠকখানা থেকে ঢুকে যদি সোজা যাও, সোজা গেলে একটা আগের ঘরের মধ্যে হতো না উঠোনের মতন, মানে খোলা জায়গা একটা, আর পরপর রুমস আছে তোমার, একটা বেডরুম, তারপর আর একটা বেডরুম, তারপরে একটা ডাইনিং হল, তারপরে কিচেন, এইরকম একটা স্ট্রেট একটা লিনিয়ার একটা ইয়ে ছিল। আমি জানি না কতটা বোঝাতে পেরেছি, বাট এরকম একটা স্ট্রাকচার ছিল। আর যে ডিসপেন্সারি রুমটার কথা বললাম, যেহেতু ওই রুমটা তোমার একদম রাস্তার ওপরে ছিল, তো একটা জানলা ছিল, যেখান থেকে তুমি যদি দাঁড়িয়ে দেখো তো তুমি পুরো গলি আর রাস্তার ভিউটা পাবে। আর ওই জানলা থেকে দরজাটাও দেখা যাবে, মানে যে দরজাটা মেন দরজা, তো যদি কেউ নক করছে বা কেউ যদি এসেছে, তো জানলা দিয়ে মুখ বাড়ালে তুমি দেখতে পারবে কি কেউ ওখানে দাঁড়িয়ে আছে, মানে এতটা ক্লিয়ার ভিউ ছিল। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এবারে যে ঘটনাটা আমাদের ঘটে, সেই সময় কোনো একটা বিকেলে ঘটেছিল এপ্রিলে। আর সেই সময় আমাদের বাড়ির কোনো বড় বাড়িতে ছিলেন না, কারণ দাদু হসপিটালে ছিলেন, আমার দিদা, আমার মা, মামিমা, বাবা, আমার মামা 5 জনই হসপিটালে গেছিলেন ভিজিটিং আওয়ার্সে বিকেলবেলা দেখা করতে। সময়টা হচ্ছে তোমার এই 6:30, 6:45 এরকম টাইপের। ঠিক আছে, যখন অন্ধকার
কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বর্ধমানে এই সময় যথেষ্ট অন্ধকার হয়ে যায়। তো এই টাইমে ঘটনাটা ঘটে। এবারে ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে কেউ নেই, আমরা 4 জন ভাই বোন মিলে বাইরের রুমটায়, ওই ডিসপেন্সারি রুমটায় লুডো খেলছিলাম। ঠিক আছে, লুডো খেলছি, ভালো ভালো কথা, লুডো খেলছি। হঠাৎ বাইরের দরজায়, মেন দরজায় একটা নক হয়। নক ঠিক বলবো না, নক তো তোমার আঙুলে করে নক করলে খটখট করে আওয়াজ হয়, মানে কেউ যদি তোমার হাতের তালু দিয়ে যদি কেউ দরজা পেটায়, ধম ধম ধম, এরকম 3-4 বার আওয়াজ হয়। ঠিক আছে, আওয়াজ হয়। আমার দিদি উঠে জানলা থেকে দেখে কেউ নেই। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। আবার আমরা লুডো খেলতে শুরু করি, আবার সেই আওয়াজটা হয়, আর ওই লিটারালি ওই ধাম 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 করে আওয়াজ হচ্ছে, আওয়াজটা হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরা প্রথমে কি মনে করেছি, দেখো যে ছোটবেলায় তুমিও হয়তো করেছো, আমরা সবাই করে থেকেছি, খেলতে খেলতে আমরা কারোর না কারোর বাড়ির দরজায় কড়া নেড়ে বা কলিং বেল টিপে পালিয়ে যেতাম, পালিয়েছি। এটা একটা মজার খেলা হতো আমাদের। তো আমরা ভাবছি এরকম কেউ করছে, কারণ তখন ছেলে পিলেটা খেলছে, বাচ্চা খেলছে, ওই সময় কেউ কেউ খেলছে, তো আমরা ভাবছি সেই করছে। এবারে 1 বার হলো, 2 বার হলো, 3 বার হলো। এর পরে কি হয়েছে, 4th বা 5th টাইম ওই যে আওয়াজটা হচ্ছিল ধাম 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 করে, ওটা হয়ে রুকে যাচ্ছে, থেমে যাচ্ছিল, রাইট? ওই আওয়াজটা আর থামে না, মানে লিটারালি ধাম 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 করে কেউ দরজা পেটাচ্ছে আর কন্টিনিউয়াস হচ্ছে, আর পুরো মানে দরজা ভেঙে ফেলার উপক্রম। আর ভেতর থেকে আমরা দেখছি দরজার পুরো কড়া নড়ছে, দরজাটা ঝাঁকাচ্ছে কেউ, ওকে। আর এদিক থেকে জানলা থেকে দেখছি যে কে করছে, কেউ নেই ওখানে, অ্যাবসলিউটলি নো ওয়ান, মানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, একটা ছোট্ট বাচ্চাও যদি থাকবে সেও নেই, কেউ নেই। আর ঠিক সেই সময় মানে একটা ভীষণ কেওটিক সিচুয়েশন হয়ে গেছিল, কারণ এরকম আওয়াজ হচ্ছে। আর দেখো, এখন আমি বলছি, তখন আমিও ক্লাস 2-3-তে পড়ি, মানে ছোট বাচ্চা, আমার দিদিরাও তখন স্কুলে পড়ে, 7-8-এ পড়ে, বাচ্চাই হচ্ছে। আর ভাই তো কাঁদতে শুরু করে দিচ্ছে, বিকজ ইজ এ টডলার, প্রচন্ড কাঁদছে, এদিকে দরজা নড়ছে। আর সেই সময় লোডশেডিং হয়ে গেছে, জাস্ট ওই সময়টাতে। আর এইটা আমি 95-96-এর ঘটনা বলছি। এই সময় বাড়িতে বাড়িতে ইনভার্টার সিস্টেম, ব্যাকআপ সিস্টেম থাকতো না, তো লোডশেডিং মানে পিচ ডার্ক, একদম লোডশেডিং হয়েছে, মানে তোমার গলিতেও ল্যাম্প পোস্ট জ্বলছে না, কিচ্ছু না। আর তখন ভীষণ আমরা মানে ভয় পেয়ে গেছি, আমরা কি করব বুঝে উঠতে পারছি না। 4টে বাচ্চা বাড়িতে, এত বড় একটা বাড়ি, আর ওই বাড়িটা জানো তো ভীষণ উইয়ার্ড ছিল, মানে পুরো 3 তলা বড় বাড়ি ছিল। কিন্তু বাড়িতে যে ল্যান্ডলেডি ছিলেন, যিনি মালকিন ছিলেন বাড়ির, উনি অনেকই বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, আর উনি একা থাকতেন ওপরে। তো ওই বাড়িতে এমনিতেই আমাদের ভীষণ পুরনো আদলে তৈরি, কনস্ট্রাকশনটা অনেক পুরনো, তো এমনিতেই আমাদের ভীষণ ভয় লাগতো, গা ছমছম করতো। রাত্রেবেলা আমরা একা ওয়াশরুম যেতাম না, গেলে কাপলে মানে একে অপরকে নিয়ে যেতাম, এরকম করে যেতাম। প্রচন্ড ভয় লেগেছে, কিছু বুঝতে পারছি না কি করব। তখন আমার মামার মেয়ে আমাকে বলে যে তুই আমার সাথে চল, বাবা মায়ের রুমে এমার্জেন্সি লাইটটা আছে, ওই চার্জ দিয়ে হ্যালোজেন টাইপের এমার্জেন্সি লাইট গুলো হতো না, ওই একটা নিয়ে আসতে হবে, কারণ লাইট তো জ্বালাতে হবে, কিছু দেখতে পাচ্ছি না, তার উপরে এরকম মানে লাউড নয়েজ, ব্যাঙ্গিং হচ্ছে দরজায়, কিচ্ছু বুঝতে পারছি না, ভাই কাঁদছে, সবাই কাউকে দেখতে পাচ্ছি না। সব থেকে যেটা আমি বললাম তখন, ফিয়ার অফ আননোন, কাউকে দেখতে পাচ্ছি না, তো প্রচন্ড ভয়। এবারে আমার দিদি যাচ্ছে, আমার মামাতো দিদি চললো আমার সামনে, এবারে অন্ধকারে যাচ্ছি আমরা, তো আমার আর আমার মামাতো দিদির মধ্যে ভেবে নাও 2 হাতের ডিস্টেন্স নিয়ে চলছি, তফাৎ নিয়ে। ও এগিয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। এবারে যে ঘটনাটা আমি বলবো, যেটা ইভেন্ট অফ ইনসিডেন্সেস যেটা হয়েছে,
এটা কিন্তু হয়েছে পুরোপুরি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পুরো ব্যাপারটা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে, মানে একদম একের পর এক ফাটফাট করে হয়েছে। তো আমি তোমাকে একটু ধীরে সুস্থে বলবো। আমার দিদি যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। এবারে তুমি দেখবে কৌস্তব, যে অন্ধকারে আমাদের চোখ যখন একটু নর্মালাইজ হয়ে যায় না, আমরা অন্ধকারেও কিন্তু অনেক কিছু দেখতে পাই। অন্ধকার পিচ ডার্ক যতই হোক না কেন, তার মধ্যেও কিন্তু তুমি একটা জিনিস, যদি কিছু আবঝা আবঝা থাকবে তুমি দেখতে পাবে। ইউ ক্যান মেক আউট যে এখানে এই জিনিসটা আছে, বা আমাদের চোখটা নর্মালাইজ হয়ে যায় অ্যাকচুয়ালি টুয়ার্ডস দ্য ন্যাচারাল লাইট, কারেক্ট? আমরা দেখতে পাই। এবারে আমার দিদি যাচ্ছে 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 গিয়ে যেই রুমে ঢুকেছে, রুমে তখন ঢুকেছে, আমি তখন ঢুকবো, রুমে ঢুকেই ও আর্তনাদ করে উঠেছে, প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠেছে। যেই চেঁচিয়েছে আমি দেখছি, দেখো আমি বলছি আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, মানে আমার যতবার এটা বলি মানে আমার ভীষণ ভয় লাগে। আমি দেখছি আমার সামনে কিছু একটা একটা মাস, মানে কিরকম বলবো, একটা ক্লাউডের মতন একটা ফরমেশন, কিন্তু ওটার কালারটা কিরকম বলবো, একটু গ্রেইশ কালারের, মানে অন্ধকারের মধ্যে হয়তো ওটাও অন্ধকারে, ওটাও হয়তো কালোই, কিন্তু একদম অন্ধকারের মতন নয় রংটা, বুঝতে পারছো? সাদা নয়, ওটাও ডার্ক, কিন্তু যে অন্ধকারটা আছে তার থেকে একটু হালকা, ঠিক আছে? এরকম একটা মাস আমার সামনে, আমাকে পুরো ধাক্কা দিয়ে সেটা চলে গেল। আর যে যখন ওটা ধাক্কা দিল না, আমার পুরো গায়ে মানে প্রচন্ড ঠান্ডা, মানে মনে হলো যেন কি বলে, একটা পুরো বরফ আমার গায়ের উপর দিয়ে চলে গেছে, এরকম ঠান্ডা। আর এই পুরো জিনিসটা হয়েছে 2-3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। আমার দিদি ঘরে ঢুকেছে, চেঁচিয়েছে, আমি জানি না ও কেন চেঁচিয়েছে, আমি ছুটে যেতে গেছি, আমি একটা এরকম একটা ডার্ক অবয়বের মতন একটা শ্যাডো পার্টিকেলের মতন জিনিস দেখলাম, যেটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল, বা বলতে পারো যে আমার থ্রু চলে গেল। আমি সেটা অত বলতে পারবো না যে ধাক্কা দিয়েছিল না আমাকে আমার ওপর থেকে চলে গেছে, আমি জানি না, ছুঁয়ে চলে গেছে হয়তো, বাট প্রচন্ড হিমের থেকেও ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি ঘরের ভেতরে ঢুকেছি, ঘরের ভেতরে ঢুকে আমি আমার মামাতো দিদিকে বলছি যে কি হয়েছে, তুমি এরকম কেন? আমি দেখছি ও মাটিতে মানে উবুর হয়ে বসে আছে। তো আমি বলছি কি হয়েছে, তুমি কিছু হলো? তো আমাকে বলছে, আমার ডাক নাম বাবি, তো আমাকে বলছে বাবি আমি না কিছু একটা দেখেছি। আমি বললাম আমিও দেখেছি, তুমি কি দেখেছো? তো বলছে আমি যেই ঘরে ঢুকেছি আমি দেখছি যে ঘরের এক কোনায় বিছানার, আগেকার বিছানাগুলো হতো না, মানে 4টে পোস্ট হতো, তো ওই বিছানা আর দরজা, ঘরের কোনার মাঝখানে একটা জায়গা, ওইখানে একটা কিছু ডার্ক কিছু একটা শ্যাডো দাঁড়িয়ে আছে। আর ও বলছে যে আমি যেই ঘরে ঢুকেছি ওটা শাট করে বেরিয়ে গেছে আমাকে পাশ কাটিয়ে। তো এবারে তুমি কোর্স অফ অ্যাকশনটা বোঝো, যে আমার দিদি যখন ঘরে ঢুকেছে ওই জিনিসটা তখন কিন্তু ওখানে দাঁড়িয়েছিল, যাই ছিল সে জিনিসটা। এবারে ওকে দেখে ওটা বেরিয়ে গেছে, ওকে কিন্তু কিছু হার্ম করেনি, ওটা বেরিয়ে গেছে। আর বেরিয়ে যেহেতু আমি তখন ঘরে ঢুকছিলাম, ওটা আমার সাথে কোলিশন হয়েছে, আমার সাথে ধাক্কা খেয়ে সেটা চলে গেছে, আমাকেও কিন্তু কোনো হার্ম করেনি। এই পুরো ইনসিডেন্সে আমাদেরকে কোনো ফিজিক্যালি বা মেন্টালি কিছু হার্ম করেনি। হ্যাঁ, ভয় লেগেছে অফকোর্স, কিন্তু ডাইরেক্টলি কোনো হার্ম করেনি, বাট ভয় তো লেগেছে। আমরা ছোট তখন, কোনো রকমে তখন এমার্জেন্সি লাইটটা নিয়ে জ্বালিয়ে আমরা ছুটে গেছি। এবারে 4 জনা হাত ধরাধরি করে বসে আছি। ওরা, আমার দিদি জিজ্ঞেস করছে কি হয়েছে, তোরা চেঁচাচ্ছিলিস কেন? ওকে বলেছি। আর এসব যখন হচ্ছে, বলতে বলতে যখন বসেছি, যখন একটু কাম ডাউন হয়েছে, লাইট চলে এসেছে। আর খালি আমাদের বাড়িরই না, পুরো পাড়ার লাইট চলে এসেছে। ঠিক আছে, ইনসিডেন্স এইখানে প্রথম ঘটনাটা, প্রথম ইনস্টলমেন্টটা এলো।
আর তারপরে তো লুডো খেলার একটুও মুডও নেই, আর কিছুই নেই, এনার্জিও নেই, প্রচন্ড ভয় পেয়ে আছি। আমরা খালি ভাবছি, আর তখন 95-96-এ মোবাইলেরও জেনারেশন নয় যে ফোন করে কল করে মা বাবাকে বলে দেবো এরকম হয়েছে, বাড়ি চলে আসো। ল্যান্ডলাইন থাকতো, তো ল্যান্ডলাইনে কাকে কানেক্ট করবো, তো আমরা চুপচাপ বসে আছি। এবারে তারপরে বোধহয় অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা পরে বাবা মারা এসেছে। তারাও যখন প্রথমে দরজা ঠকঠক করছে, আমরা কিন্তু খুলছিলাম না, কারণ আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে নড়বই না আমাদের জায়গা থেকে। বাট তারপরে বাবা মারা চেঁচাচ্ছে যে কি রে, দরজা খোল, কিছু করছিস না কেন? তখন আমরা দরজা খুলেছি। এবারে তুমি ভাবো যে আমরা কিন্তু তখন বাচ্চা, আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড যে একটা বলবো, একটা ঘটনা ঘটেছে, এরকম কিছু হয়েছে। তো বাবা মারা এসেছে, আমরা গিয়ে বলছি যে এরকম না হয়েছে, একটা এরকম ঘটনা ঘটেছে। তো বুঝতেই পারছো বাড়ির তখন ফ্যামিলির সিচুয়েশন, দাদু তখন মৃত্যুশয্যায় হসপিটালে, তার উপরে ডক্টর ফ্যামিলি, কেউই বিশ্বাস করবে না। আর আমার বাবা আর আমার মামা তো প্রথমেই প্রচন্ড বকে দিল যে মানে উদ্ভট কথা, গুজব রটাস না, এসব করিস না, এরকম আবার কিছু হয় নাকি, অন্ধকারে আবার কি দেখেছিস। অনেক বকা খেলাম আমরা ফার্স্ট অফ অল। কেউই সিম্প্যাথাইজ করলো না আমাদের সাথে, আমাদেরকে ভীষণ বকলো। আর কিন্তু আমার দিদা না ভীষণ স্ট্রিক্ট ছিলেন। হ্যাঁ, এখন আর তিনি নেই। আমার দিদা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, এরকম কিছু হলে না দিদা ভীষণ রেগে গিয়ে বকতেন। কিন্তু আশ্চর্যভাবে সেই সময় না দিদা জাস্ট শুনলো, কিছু বললো না আমাদেরকে, চুপচাপ চলে গেল। এবারে হসপিটাল থেকে এসেছে, তখনকার টাইম, বাইরে থেকে এসেছে, তো পেশেন্টের এখান থেকে তো সবাই এক এক করে গা হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে ঘরে ঢুকবে, কারেক্ট? একদম একদম একদম। তো প্রথমে দিদা গেছে, মামা, বাবা, এরা এক এক করে যাচ্ছে। এবারে আমরা উঠোনে বসে আছি, ওই যে উঠোনটা আছে ওখানে সিঁড়িতে বসে আছি, যে মা আর আমার মামিমা আর মা, এবারে ওরা ফ্রেশন আপ হয়ে ভেতরে ঢুকবে। তো হঠাৎ দেখছি আমার মা তখন দাঁড়িয়ে আছে কলতলায়, জল তুলে মামিমাকে দিয়েছে, মামিমা বাথরুমে গেছে, আর বাথরুমে গিয়ে আমার মায়ের নাম নিয়ে ভীষণ জোরে চেঁচিয়ে উঠেছে। কি হয়েছে এবারে বুঝতে পারছি না। তো মাও গেছে যে কি হয়েছে বৌদি, কিছু সাপ টাপ আছে কি, কারণ জঙ্গল টাইপের একটু ছিল। তো মামিমা বলছে প্রথমে বাচ্চাগুলোকে ঘরে ঢোকা। আমি খালি এটা শুনছি। আর মা বললো আচ্ছা ঠিক আছে। মা আমাদেরকে বললো তোরা ভেতরে যা, এখানে বাইরে থাকতে হবে না। খুব বকে টকে ভেতরে ঢুকিয়ে দিল। কিন্তু আমার দিদিরা বললো আমাকে যে তুই একটু দেখ তো কি বলছে, ওরাও নিশ্চয়ই কিছু দেখেছিস আমাদেরকে। তখন ওরা সবাই চুপ করিয়ে দিল, ওরা কি দেখেছে তুই শোন। এবারে আমি স্পাই গিরি করছি, আমি শুনছি খালি। তো আমার মামিমা আমার মাকে বলছে যে আমি যখন বাথরুমে ঢুকেছি, বাথরুমের এক কোনায় দেয়ালের ওই এক কর্নারে কিছু একটা ডার্ক দাঁড়িয়েছিল, সাম শ্যাডো, ঠিক আছে? আর মামিমা ওখানে বাথরুমে ঢুকেছে আর ওটা শর্ট করে বেরিয়ে গেছে। এরপরে আমি জানি না এরপরে কি হয়েছে, মা আর মামিমার মধ্যে কথা কি হয়েছে না হয়েছে, বড়দের মধ্যে কি হয়েছে আমি জানি না, কোনোদিন জিজ্ঞেস। ওরাও দেখেছিল বেসিক্যালি বিষয়টাকে, ওরা দেখেছিল, একদম দেখেছিল। তো এবারে তুমি ভাবো যে পুরো কোর্স অফ ইনসিডেন্টটা, রুম থেকে বেরিয়ে আমাকে ধাক্কা দিয়ে, ওইটা কিন্তু ঘর থেকে যায়নি, ওটা বাথরুমে ছিল, ততক্ষণ ছিল, ওয়েট করছিল মনে হচ্ছে তোমার কথা শুনে। এক্স্যাক্টলি, এবার ওয়েট করছে। এইটা এরকমই কিছু আমার দিদা বলেছিলেন, আমি বলবো। এবারে রাত্রিবেলায় আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমার অনেস্টলি ঘুম আসেনি, কারণ আমি ভীষণ ভয় পেয়েছিলাম। অন্য কারোর কথা আমি জানি না, হয়তো তারা ঘুমিয়েছিল বা ঘুমানোর ভান করেছিল আমার বাকি কাজিনরা, দিদিরা, বাট আমার ভীষণ ভয় লাগছিল যে আমার না কিছু, আমি না ভীষণ ইনটুইটিভ ছোটবেলা থেকেই। আমি কিছু হওয়ার আগে আমার না মানে মনের মধ্যে আই ক্যান ফিল যে কিছু একটা হবে।
কিছু একটা খারাপ হতে চলেছে বা সামথিং। তো আমার ওই রাত্রেবেলায় পুরো রাত্রে আমার ঘুম হয়নি, আমার মনে হচ্ছিল যে কিছু একটা হবে, বাট হ্যাঁ অনেস্টলি কিছু ওই সময় বাড়িতে কিছু হয়নি। এবারে রাত 2:30 নাগাদ, রাত 2:30 to 45 এরকমই হবে, এক্সাক্ট মনে নেই, আমাদের ল্যান্ডলাইনে কল আসে আর মামা ধরেন। মামা কল ধরে মামা কিছু কাউকে বলেন না, আমার বাবাকে নিয়ে মামা উঠোনে চলে যান, তারপরে এসে আবার সবাই শুয়ে পড়ে। এবারে তার পরের দিন ছিল রবিবার। এবারে বাঙালি ফ্যামিলিতে রবিবার মানে খুব লেজি ভাবে সবাই উঠবে, মানে একটু ল্যাদ খেয়ে সবাই ভালো ভালো ব্রেকফাস্ট করবে, এরকমই হয়, কারেক্ট? কিন্তু সেই রবিবার পরের দিন আমার মামা ভোর 5টায় সবাইকে উঠিয়ে দিয়েছিল। এবারে উঠিয়ে সবাইকে কালেক্ট করে বলে যে রাত্রি 2:30 নাগাদ, মানে যে সময় ফোন এসেছিল অ্যাকচুয়ালি, সে সময় আমার দাদু মারা যান। ঠিক আছে, দাদু মারা গিয়েছিলেন 2:30টার সময়। 2:30টার সময়, 2:30 পৌনে 3টে এরকম টাইম হবে হয়তো, এক্সাক্ট আমি আমার মনে নেই, ছোট ছিলাম। তো ওই দিনকে রাত্রিবেলায় 2:30 নাগাদ অ্যারাউন্ড আমার দাদু মারা যান। এবারে এইসবের পরে অফকোর্স আমরা হসপিটাল যাই, দাদুর বডি আনা হয়, সবকিছু করা হয়। তারপরে আমার দিদা একটা কথা বলেছিল, আমার দিদা বলেছিল যে মেয়েগুলো কিন্তু ভুল দেখেনি, মেয়েগুলো যা দেখেছিল সেটা ঠিক দেখেছিল, যে এসেছিল সে তোদের দাদুকে দিতে এসেছিল। এবারে দিস ইজ হোয়াট আমার দিদা বলেছিল। আমি জানি না কৌস্তব এটা সত্যি আমার দাদুকে নিতে এসেছিল নাকি অনেকবার হয় যে একদম লাস্ট স্টেজে মানুষের সোলও কিন্তু ট্রাভেল করে নিজের লাভড ওয়ান্সদেরকে লাস্ট টাইম মিট করার জন্য। কারণ আমি, আমার দিদি আর আমার মামার মেয়ে, আমরা তিনজনা কিন্তু ভীষণ ভীষণ প্রিয় ছিলাম দাদুর। মানে আমরা ছোটবেলা বলতেই দাদু, দিদার সাথে আমাদের অত মেমোরিজ কিন্তু নেই, দাদুর সাথে। কারণ আমি বললাম না, দিদা ভীষণ স্ট্রিক্ট ছিলেন, দাদু ভীষণ লাভেবল ছিলেন। মানে ছোট্টবেলা থেকে আমাদেরকে গল্প শোনানো থেকে শুরু করে মেলায় নিয়ে যাওয়া, কোথাও পুজো দেখাতে, পুজোতে মূর্তি দর্শন করাতে নিয়ে যাওয়া, কিছু নয় তো বসে বসে রামায়ণ মহাভারতের কথা শোনানো, সবকিছুই কিন্তু দাদু ভীষণ, মানে সামার ভ্যাকেশন হলেই দাদুর প্রথম কথা হতো ফোন করে, বাচ্চাগুলোকে নিয়ে কবে আসবে। তো এখন জানি না, একটাই ব্যাপার, সেটা হচ্ছে তুমি বললে যে মৃত্যুর আগে প্রিয়জনদের দেখার জন্য সোল ট্রাভেল করে। এই যে থিওরিটা রয়েছে এটার সাথে খুব একটা একমত হতে পারছি না, ঠিক আছে? আমি জানি না, আমি বলছি আমি জানি না, হতেও পারে নাও হতে পারে। বিষয়টা এটাই যে তোমার দিদা যেটা বলেছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে মানে অনেক সময় মৃত্যুর আগে কিছু একটা জিনিস আমাদেরকে নিতে আসে, ঠিক আছে? এরকম টাইপের এন্টিটি বলো, এরকম টাইপের জিনিস বলো, এরকম টাইপের ক্রিয়েচার্স অনেকে দেখেছেন মৃত্যুর আগে, যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ঘটেছে, তারা এরকম টাইপের কথা বলেছেন যে তাদেরকে অনেকে নিতে এসেছেন, এরকম একটা কালো ফিগার, সেলুলয়েড, অন্ধকারের মধ্যেও গাঢ় একটা সময় হয়নি, হয়তো নিয়ে যায়নি, কাউকে নিয়ে গেছে। কারেক্ট। এবার তোমার দাদুর কেসটাতেও এটা, তোমরা হয়তো ঘরে যাকে দেখতে পেয়েছো সে হয়তো তোমার দাদুর জন্যই এসেছিলেন, কারণ সেম ডেতে এই জিনিসটা দেখেছো, সেম ডে নাইটে 2:30টার সময় রাতে, ঠিক আছে, তোমার দাদু এক্সপায়ার করেন। রাইট। মানে মাঝে মধ্যে এইসব কথাবার্তাগুলো যখন হয়, ঠিক আছে, তখন মানে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি ইলেকট্রনিক ম্যালফাংশন হয়, ঠিক আছে? আমার ফোনটা সাইডে ছিল, ঠিক আছে, মানে আরেকটা ফোন যেটা, সেখানে হঠাৎই একটা মানে ভিডিও প্লে হতে স্টার্ট করে, আমি ওই জন্য মিউট করে আমি ওটাকে বন্ধ করছিলাম। ওকে ওকে, হ্যাঁ, এগুলো তো হয় আউট অফ নোওয়্যার আমার থেকে কিন্তু 2-3 হাত দূরে ফোনটা রয়েছে, ঠিক আছে, তা সত্ত্বেও জিনিসটা এরকম টাইপের হলো।
এটা তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা তুমি ফিল করো অ্যাবাউট লাইক এর থেকে তুমি বলতে পারো কি এর থেকে সূত্রপাত, মানে এর থেকে এরপরে মানে অনেক হয়েছে। মানে আজকে আমি তোমার সাথে 3টে ঘটনা শেয়ার করব, কিন্তু আমার এরকম অনেক ঘটনা আছে। বাট হ্যাঁ, এইটা সূত্রপাত, এটা থেকে একদম সলিড ভাবে আমি লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু একটা নো এক্সপ্লেনেশন আউট অফ ওয়ার্ল্ডলি আমি এক্সপেরিয়েন্স করেছি। আর আরেকটা জিনিস কি বলতো, মানে মৃত্যুটা তোমাদের ঘরে ঢোকার চেষ্টা করছিল, যার জন্যই কিন্তু তোমাদের ওই মানে তোমরা দেখতে পাচ্ছিলে যে দরজায় কেউ কড়া নাড়ছে বা পেটাচ্ছে দরজাটা। ওইটা কিন্তু অদ্ভুত কৌস্তব, মানে ওটা আমি এখন অব্দি ভুলতে পারবো না। মানে তুমি ভাবো, আমি যখন ছোট ক্লাস 2-3 পড়ি তখনকার এক্সপিরিয়েন্স আমার এখনো এত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার মনে আছে। মানে অদ্ভুত, মানে কাউকে দেখতে পাচ্ছি না, আর ওই কেওসটা ভাবতে পারছো যে একদিকে দেখছি কেউ নেই, এদিকে দরজা নড়ছে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। মানে ভেরি স্ক্যারি, ভেরি স্ক্যারি। বুঝতে পারছি। এর পরের যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সের সাথে মানে তোমার লাইফের ফার্স্ট যে এক্সপিরিয়েন্স, তারপর যে এক্সপিরিয়েন্সের কথা আমরা বলতে চলেছি বা শুনতে চলেছি, সেটার মধ্যে আই থিঙ্ক 9 বছরের একটা গ্যাপ আছে, রাইট? হ্যাঁ, এটা 2013 ঘটনা। সরি 9 বছর বলছি। 9 বছর না, মানে 19 বছরের একটা গ্যাপ রয়েছে আই গেস, কারণ 2013-তে হয়েছিল এটা। কি হয়েছিল এটাতে, এই ঘটনাতে? 2013-তে যে ঘটনাটা ঘটে ওটা দিল্লিতে ঘটে। আমি তখন দিল্লিতে ময়ূর বিহারে থাকি, ময়ূর বিহার ফেজ 1, ওইখানে থাকতাম। আর ওইখানে আমি তখন থাকছিলাম আমার মায়ের সাথে, আমি, আমার মা আর আমার পেট, আমার ডগ, আমার 2টো ডগ আছে। তো আমার যে ফার্স্ট, আমি ওকে ডগ বলি না, আমি দে আর মাই বেবিজ। তো আমার যে ফার্স্ট বেবি অ্যাম্বার, সে তার সাথে তার একটা অনেক বড় ইনসিডেন্ট, মানে রোল আছে এই পুরো ইনসিডেন্টটা। বলতে পারো ওই মেন ক্যারেক্টার এই গল্পটা। তো এখন গল্পই হয়ে গেছে এত বছর পর, যখন তো গল্পই হয়ে গেছে বলতে পারো। হ্যাঁ, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটার ওই মেন ক্যারেক্টার। তো এটা হয়েছে 2013-এ, তখন আমি জব করছি গুরগাঁওতে। এবারে গুরগাঁও থেকে ইস্ট দিল্লি ট্রাভেল করতে, মানে ময়ূর বিহারটা হলো ইস্টার্ন সাইড, ইস্টার্ন পার্ট অফ দিল্লি। তো ট্রাভেল করতে আমি মেট্রো করেই ট্রাভেল করতাম। তো যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা এরকম লাগে। তো যারাই আমরা ট্রাভেল করি নয়ডা থেকে গুরগাঁও বা দিল্লি থেকে গুরগাঁও, এরকম টাইম সময় লাগে। কানেক্টিভিটি অনেক ভালো, কিন্তু টাইম তো লাগে। তো এবারে যে বাড়িটা ছিল ময়ূর বিহার ফেজ 1-এ একটা লোকেশন আছে পকেট 5, ওখানে পকেট সিস্টেম আছে। হ্যাঁ, পকেট 5 বলে। এবারে ওখানে একটা অনেক মানে যেরকম হয় না সেক্টর, কোথাও কোথাও দেখবে সেক্টর আছে, যেমন নয়ডাতে সেক্টরস থাকে, সেক্টর 1, সেক্টর 2। তো ওরকম ময়ূর বিহারের মধ্যে পকেট 1, পকেট 2, মানে একটা করে লোকালিটি বলতে পারো। হ্যাঁ, ওগুলোকে পকেট 1, তো পকেট 5 লোকালিটিতে থাকতাম। আর ওখানে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির ফ্ল্যাট সিস্টেম ছিল, ওটাও আমার রেন্টেড অ্যাপার্টমেন্ট ছিল। এবারে ওই লোকেশনটা যেটা, ওই যে পকেট 5-এর যে পুরো ডিডিএ লোকালিটিটা ছিল, ওইটার জাস্ট উল্টো দিকে তোমার মাঝখান দিয়ে হাইওয়ে চলে যাচ্ছে। আর তারপরে একটা অনেক বড়, মানে একর বাই একর জায়গা জুড়ে একটা না অনেক বড় বায়োডাইভার্সিটি পার্কের মতন আছে। ওই পার্কটার নাম হচ্ছে সঞ্জয় গান্ধী লেক, তুমি গুগল করে দেখতে পারো। আর ওটার হিস্ট্রিটাও আমি তোমাকে বলবো, ওটা কিন্তু আমি একদম গল্পের শেষে বলবো ওর হিস্ট্রিটা। হ্যাঁ, এই পার্কটার কি হিস্ট্রি। ওটা মানে ওখানে আগে বোটিং হতো, লেক আছে, অনেক বড় লেক, বোটিং হতো, জগার্স পার্ক এরিয়া আছে, তুমি হাঁটতে পারো, সাইক্লিং করতে পারো। কিন্তু এখন না বোটিং আজ থেকে 10-15 বছর হয়েছে, বোটিং পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তার রিজনটা আমি বলবো কেন, যেটা আমি বললাম। তো কিন্তু এটা তোমাকে আমি বলে রাখছি যে ওই পার্কটা কিন্তু আছে, আর ওটা একদম আমার ছাদ থেকে দেখা যেত, একদম মানে একদম রোডের ওই পাশে।
ঠিক আছে। এবারে এই বাড়িটার বর্ণনা হলো যে ফ্ল্যাট গুলো কিরকম বলতো, ফ্ল্যাট ঠিক ফ্ল্যাট টাইপের নয়, বাড়ির মতন ফ্ল্যাট। মানে একটা বড় বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে 8টা ফ্ল্যাট আছে। এবারে ফ্ল্যাট গুলো সব ইন্ডিভিজুয়াল বাড়ির মতন, ওই টিপিক্যাল অ্যাপার্টমেন্ট সিস্টেমের মতন নয়, ঠিক আছে। তো সিঁড়ি দিয়ে উঠে তোমার লোহার গেট, তারপর একটা কাঠের গেট, তারপর একটা বড় ছাদ, ওই ছাদটা ক্রস করে তোমাকে নিজের রুমে ঢুকতে হবে। তোমার লিভিং রুম আছে, বেডরুম আছে, অ্যান্ড সো অন। হ্যাঁ, আর ওই সব ছাদের ওপরে কিন্তু একটা মেইন ছাদ আছে, যেটা অ্যাক্সেসিবল নয়, যেটাতে তোমার বড় বড় সিমেন্টের ট্যাঙ্কি আছে, ওয়াটার ট্যাঙ্ক হয় না। তো এই পকেট 5 এর যে অ্যাপার্টমেন্টের ট্যাঙ্ক গুলো, ওয়াটার ট্যাঙ্ক গুলো, ওগুলো না ওই সিনটেক্সের প্লাস্টিকের ট্যাঙ্ক নয়, ওগুলো সিমেন্টের ট্যাঙ্ক, বড় বড় চৌবাচ্চার মতন বলতে পারো, ঢাকা দেয়া। এবারে এটা হলো বর্ণনা। এবারে এই বাড়িতে ঘটনাটা ঘটেছিল। তো আমার নর্মাল রুটিন এটাই থাকতো যে আমি অফিস থেকে বাড়ি, এখনো সেটাই রুটিন আছে, যে অফিস থেকে বাড়ি আসার পরে আমি আমার মায়ের সাথে বসে একটা ভালো কাপ অফ টি, চা খাই, গল্প করি, তারপরে যে যার রাতে ডিনার হলো বা হোয়াট এভার যার যেটা করার সেটা করি। এটা আমাদের ফ্যামিলির রিচুয়াল বলতে পারো। তো তখন বাড়িতে মা আর আমি আছি। তো এবার আমি এসেছি কটা হবে তখন, বাচ্চা হয়তো 7টা, সোয়া 7টা অব্দি বাড়ি এসেছি। তারপরে এটাও সামার, মানে সামারের টাইম, সামার সিজনের সময় হয়েছে। এটা এক্সাক্ট মাসটা আমার মনে নেই, বাট আমরা ছাদে বসে চা খাচ্ছি, আমি আর আমার মা বসে চা খাচ্ছি। আর আমাদের মানে আমার মায়ের প্রচন্ড গার্ডেনিং এর শখ আছে। হ্যাঁ, তো বাড়িতে ওই ছাদের উপরে অনেক বেশ সুন্দর একটা টেরেস গার্ডেনের মতন করা, সুন্দর ফুলের গন্ধ, গোলাপ আছে, রজনীগন্ধা আছে, অনেক কিছুই আছে। রজনীগন্ধা তো অফকোর্স সামার সিজনে নেই, কিন্তু গোলাপ আছে, সব ফুল আছে, আর বেলি ফুল আছে, ভালো গন্ধ। মানে আমি বলতে চাইছি গন্ধটা কেন, বিকজ গন্ধের একটা অনেক বড় পার্ট আছে এই ইনসিডেন্টটা। আর আমাদের সাথে আম্বার বসে খেলছে, ওকে বল ছুড়ে ছুড়ে দিচ্ছি, খেলছে, এসব করছে। হঠাৎ আমরা গল্প করছি, তখন না একটা দুর্গন্ধ আসে। মানে একটা বিচ্ছিরি গন্ধ আমরা পাই ওই এরিয়াটাতে। এবারে গন্ধটা আসে, এবারে আমি ছোটবেলা থেকেই সায়েন্সের স্টুডেন্ট, এবার আমি প্রত্যেকটা জিনিসের লজিক খুঁজি। হ্যাঁ, যে এটা কেন হচ্ছে, আর সেই জন্যই হয়তো আমি আরো বিশ্বাস করি, কারণ অ্যাট দ্য এন্ড যখন আমি লজিকটা পাই না, তখনই আমার বিশ্বাসটা আরো এইসব জিনিসে, প্যারানর্মাল বলো বা আদার ওয়ার্ল্ডলি ইনসিডেন্সেস গুলো বলো, এতে আরো বিশ্বাসটা আরো স্ট্রং হয়। বারবার কানেকশন ইজ এ প্রবলেম হচ্ছে, কি হচ্ছে আবার প্রবলেম হলো। যাই হোক, হ্যাঁ তুমি এই লাইনটাই বলবো না আমি। তো বিচ্ছিরি ভীষণ একটা, মানে ভীষণ বাজে গন্ধ একটা এসছে। আমার মাকে বলছি খুব বাজে গন্ধ হচ্ছে, এখানে আর বসে থাকা যাবে না। তো মা বললো হ্যাঁ হয়তো দেখা গার্বেজ ট্রাক গেছে। তো এদিকে অনেক বড় বড় গার্বেজ ট্রাক, ক্রেন সিস্টেম মতন হয়, ওরা স্কুপ করে আর নিয়ে যায়। আর যখন ওগুলো যায় তখন অফকোর্স এত গার্বেজ আছে, বড় ট্রাক, দুর্গন্ধ ছড়ায়। তো ইট ইজ ভেরি ন্যাচারাল যে হয়তো হাওয়া দিচ্ছে, গার্বেজ ট্রাক গেছে, হাওয়ায় হয়তো ভেসে এসেছে গন্ধটা। তো যাই হোক, আমরা বেশ 8 ঘন্টা 40 মিনিট বসে আছি, গন্ধটা যাচ্ছে না ওখান থেকে। এদিকে আমি বললাম তোমাকে আমার গার্ডেনে ভীষণ মানে বেলি ফুল, তারপরে এদিকে একটা গাছ হয় রাত কি রানী বলে, ওটার ভীষণ সুন্দর গন্ধ বেরোয় তোমার বিকেল হলেই। ওটার আমি অ্যাকচুয়াল বাংলা নাম নিশ্চয়ই আছে, আমি জানি না। এই নর্থ ইন্ডিয়াতে ওটাকে রাত কি রানী বলে, কারণ রাত্রেবেলাতে ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। ওইসবের কোনো গন্ধ পাচ্ছি না, এরকম একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি। কিছু পরে আউট অফ নোওয়্যার তো আমার মা বললো চল, আর ভাল লাগছে না এখানে, এত বাজে গন্ধ, আর অনেক মশাও কামড়াচ্ছে, ভেতরে চলি। আর এমনিতেও তখন এই 8টা 8:30 হয়ে গেছে। তো অ্যাম্বারের রাতের খাওয়াটা ওকে দিতে হবে, টাইম হয়ে গেছে। তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। আমরা ভেতরে গেছি, মা অ্যাম্বারকে খাবার দিয়েছে।
এবারে আমি যে জানি যে আমি কিছু ল্যাপটপে সিরিজ দেখছি, মা গল্পের বই পড়ছে, আমরা যে যা করছি। তারপরে ডিনার করেছি, ডিনার টাইম হয়েছে এই 10:30 পৌনে 11টা, আমরা তখন একটু লেটেই খেতাম, তো লেটে আমরা ডিনার করেছি, পৌনে 11টা নাগাদ আমাদের ডিনার হয়েছে। তারপরে সব বাসন টাসন ধুয়ে ক্লিন করে শুতে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। এবারে শুতে যাচ্ছি, তো মা বলছে চল, আমি অ্যাম্বারকে বলছি অ্যাম্বার আমাদের সাথে এসো, আমাদের বাড়ির কুকুর আমাদের বিছানাতেই আমাদের সাথে শোয়। তো অ্যাম্বারকে ডাকছি, অ্যাম্বার আয়। এবারে অ্যাম্বার না আসছে না। এবারে আমি ভেতরের বেডরুম থেকে ডাকছি অ্যাম্বার আয়, দেখছি অ্যাম্বারের কোনো সারা শব্দ নেই, অ্যাম্বারের আসছে না। এবারে অনেকবার ডাকছি, আসছে না। তখন অ্যারাউন্ড 11:30টার মতন বাজছে। হ্যাঁ, আসছে না। আর এবারে যখন কুকুররা না দেখবে, পেট ওনারদের জিজ্ঞেস করবে, যখন কুকুরদেরকে ডেকেও তারা আসছে না, তার মানে তারা কোনো কুটকাম কাজ করছে, হয় কিছু ছিঁড়ছে বা কোনো টিকটিকি দেখেছে, কিছু একটা করছে। তো আমি গেছি দেখতে যে কি করছে অ্যাম্বার। গিয়ে যেটা দেখি কৌস্তভ, ওরকম আমি অ্যাম্বারকে কোনোদিন দেখিনি। আমি দেখছি অ্যাম্বার 2 পায়ে দাঁড়িয়ে আছে। এবারে কেমন করে বলছি আমি তোমাকে, 2 পায়ে কেমন করে দাঁড়িয়ে আছে? কুকুর তো 4টে পায়ে দাঁড়ায়, ও পেছনের 2টো পায়ে দাঁড়িয়ে আছে। হ্যালো, হ্যাঁ শুনছি, বলো। হ্যাঁ, ও পেছনের 2টো পায়ে দাঁড়িয়ে আছে, আর সামনের 2 পা দিয়ে ও ওই লিভিং রুমে একটা জানলা ছিল যেটা তোমার ছাদকে দেখতো, মানে লিভিং রুমের জানলাটা দাঁড়ালে পুরো ছাদটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই জানলাটা ওর সামনের 2টো পা দিয়ে ধরে আছে, আর ও শটাং সোজা দাঁড়িয়ে আছে। হয় না কুকুর যখন এরকম করে উঠে তোমাকে ধরতে যায়, আদর করতে, ওরকম করে দাঁড়িয়েছে, কিন্তু ওর আদরের মোটেও, ওর মানে হাব ভাবটা মোটেও আদরের নয়, ও ভীষণ রেগে আছে। এবারে আমি জানি না তুমি কোনোদিন এটা দেখেছো কিনা, বাট কুকুর যখন ভীষণ অ্যালার্ট, ভীষণ অ্যাগ্রেসিভ, প্রোটেক্টিভ মোডে চলে যায় না, তো তখন দেখবে কুকুরের ঘাড় থেকে লেজ অবধি যে শিরাটা আছে, ওখানে যত লোম আছে ওগুলো কিন্তু খাড়া হয়ে যায় স্পাইকের মতন। হ্যাঁ, এটা কিন্তু একদম অ্যালার্ট, মানে হাইয়েস্ট পিকেস্ট অফ অ্যালার্ট মোড, মানে ভীষণ অ্যালার্ট মোডে আছে। আর অ্যাম্বারকে আমি তখন, অ্যাম্বারের কত বয়স তখন? অ্যাম্বারের বয়স 2013, তো অ্যাম্বারের তখন 1 বছর বয়স। আর অ্যাম্বারের তোমাকে এবার গঠনটা বলি, অ্যাম্বার হচ্ছে একটা মিক্সড ব্রিড, ও একটা গ্রেট ডেন কুকুর, জানো তো, অনেক বড় হয়, হিউজ, একটা গ্রেট ডেন আর জার্মান শেপার্ডের মিক্স। ওকে। আর ও ছোটখাটো, পুরো কালো দেখতে, ওকে ছোটখাটো বাঘ বললে চলে। আমি তোমাকে ওই ছাতের ওপরেই আমার আর অ্যাম্বারের একটা ছবি আছে, আমি পাঠাবো তোমাকে, ওই ছাতের ওপরে তোর সাইজটা তুমি দেখতে পাবে। মানে ও এমনিতে ভীষণ ফেরোসিয়াস, ও যদি তোমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার মোডে এসে যায়, ও মানে তোমার হাড় গোড় ভেঙে রেখে দেবে। কিন্তু এমনিতে শি ইজ ভেরি, খুবই মানে প্রচন্ড জেন্টল কুকুর, এমনি কাউকে কিচ্ছু করে না, প্রচন্ড ফ্রেন্ডলি। কিন্তু হ্যাঁ, যখন বুঝতে পারে কিছু বদমতলব আছে, তখনও ভীষণ অ্যালার্ট হয়ে যায়। অ্যাম্বারকে ওই 1 বছরের মধ্যে আমি ওই রকম ভয়ঙ্কর রূপ কোনো দিন দেখিনি। ওরকম করে দাঁড়িয়ে আছে, পুরো স্পাইকের মতন ওর চুলটা শিরদাঁড়ার খাড়া, আর না ও না কিরকম একটা আওয়াজ বের করছে, মানে এরকম করে একটা আওয়াজ বের করছে, ঠিক আছে, গ্রাউলিং সাউন্ড, যেটাকে আমরা হিন্দিতে বলি না গুর্রানা, বাংলাতে কি ওয়ার্ড আমি জানি না, ওই জিনিসটাও করছে। আর আমি তো ভয় পেয়ে গেছি, আমি বলছি আবার কি হয়েছে, আবার ভেতরে চল, আবার ভেতরে চল। অ্যাম্বারকে নড়ানো আমার জন্য পসিবল হচ্ছে না। ওই কুকুর যাকে আমি কোলে তুলতে পারি, যে আমার প্রতি এত বেশি ফ্রেন্ডলি, ও আমার নড়ানোতেও নড়ছে না, মানে ও প্রচন্ড শক্তভাবে জানলাটাকে ধরে আছে। আর যেটা সব থেকে ভয়ঙ্কর কৌস্তব আমার যেটা লেগেছে, ও কিছু না একটা ছাদে দেখছে, মানে ওর চোখটা না সেই জিনিসটাকে ফলো করছে। ও কখনো উপরে দেখছে, কখনো নিচে দেখছে, কখনো সাইডে দেখছে, কখনো লেফটে দেখছে, কখনো রাইটে দেখছে, মানে খাট 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 করে ও কিছু দেখছে।
আর আমি যখন দেখছি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ছাদে একটা পাখি অবধি নেই, কিচ্ছু নেই। কারণ ছাদে লাইট জ্বালিয়ে আমরা শুতাম, কারণ বাড়িতে 2 মহিলা আমরা থাকতাম, তো কাউকে দেখতে পাচ্ছি না কস্তাব, কাউকে না। আর তখন বাজছে রাত 11:30। তখন আমি জানলার কাছে গিয়ে যেটা রিয়েলাইজ করি, ওই যে বিচ্ছিরি গন্ধটা ছিল, সেটা মনে হচ্ছে যেন পুরো গন্ধটা আমার ওই জানলা আর ওই ছাদের মধ্যেই আছে। আচ্ছা, মানে যে গন্ধটা আমরা বিকেল বেলায় পেয়েছিলাম সেই গন্ধ। হ্যালো হ্যালো হ্যালো, যে গন্ধটা তোমরা বিকেল বেলায় পেয়েছিলে, সেই গন্ধটা 11:30টার সময়ও ছাতেই আছে। আর এখন গন্ধটা আরো মাল্টিপ্লাই করে গেছে, মানে যেটা আমরা তখন পাচ্ছিলাম এখন মানে ভীষণ, মানে প্রোটিন পচে গেলে যেরকম গন্ধ হয় না, পচা ডিম টাইপের, ওই রকম একটা গন্ধ, মানে দুর্গন্ধ, বাজে গন্ধ, মানে ভীষণ বাজে গন্ধ। আর এবারে তুমি যদি চাইছো যে মাংস পচা একটা গন্ধ, এরকমটা কি? ওই প্রোটিন পচে গেলে যে গন্ধটা হয়, মাংস পচা গন্ধ, এক্স্যাক্টলি। তো এবারে তুমি ভাবো যে যে গন্ধটা আমরা 7:30-8টায় পেয়েছিলাম, যদি আমি একটা অনেক লজিক লাগালাম যে হয়তো গার্বেজটা গেছে, হাওয়ায় বয়ে হয়তো গন্ধটা এসেছে, ইজ ইট পসিবল যে গন্ধটা 2-3 ঘন্টা পরেও ওইখানেই দাঁড়িয়ে থাকবে? একদমই পসিবল না। তার উপরে এও নয় যে তোমার হাওয়া চলছে না বা কিছু, প্রপার হাওয়া চলছে, মানে তোমার এই কোন সময়কার হবে, সেপ্টেম্বর অক্টোবরের টাইমের ঘটনা হচ্ছে এটা, ওই সময় এমনিতেই তোমার হালকা হালকা হাওয়া চলে, এরকম না যে স্ট্যাটিক। অনেকবার হয় যে গাছপাতা নড়ছে না, কোনো হাওয়া চলছে না, প্রপার হাওয়া চলছে। একটা ওপেন এরিয়াতে তো এটা পসিবলই নয় না যে গন্ধটা ওইখানেই থাকবে, কিন্তু ওই গন্ধটা আমি পাচ্ছি। আর এবারে আমার হয়ে গেছে, মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, কারণ আমি বুঝতে পারছি যে কিছু তো একটা আছে যেটা পজিটিভ নয়, ঠিক আছে। আর সব থেকে বেশি ভয় লাগছে যে আমি দেখতে পাচ্ছি না। আর আরো কেন ভয় লাগছে বলতো কৌস্তব আমার, যে অনেক টাইমে আমি এই জিনিসটা দেখেছি, আর রিয়েল লাইফ আমি ইনসিডেন্সেস দেখেছি যে ঘরের যদি এরকম কিছু হয় না, তোমার ফ্যামিলির উপরে যদি এরকম কিছু খারাপ হচ্ছে বা ঘরের চারিদিকে তোমার কোনো ইনসিডেন্স হচ্ছে, ঘরের যে পোষ্যরা থাকে, হয় মাছ বা পাখি বা বিড়াল কুকুর, এদের তোমার কিছু না করতে পারলে ওদের কিছু একটা ক্ষতি করে দেয়, রাইট? আর আমি যেটা বললাম, অ্যাম্বার ইজ মাই বেবি, মানে আমার 2 কুকুরই আমার বেবি হচ্ছে। আমার ভীষণ, বা আমি আমার জন্য না, আমি ওর জন্য ভয় পেয়েছিলাম যে যদি অ্যাম্বারের কিছু হয়ে যায় আমি কি করব, আমি তো বেঁচে থাকতে পারবো না। তখন আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। তখন এইসব করতে করতে 11:15 হয়ে গেছে। তখন আমি আমার মাথায় আসে আমি হনুমান চালিসা পাঠ করব, ঠিক আছে। এবারে আমি একটা বলি তোমাকে কথা, আমি ছোট্টবেলা থেকে হনুমান চালিসা আমার কণ্ঠস্থ, আমার পুরো মুখস্থ। এখন বললেও আমি স্টার্ট করে এন্ড অবধি তোমাকে পুরো শুনিয়ে দিতে পারবো, আমার পুরো মুখস্থ, ছোটবেলা থেকেই আমি করি। আর আমার মা আমাকে ছোটবেলা থেকেই বলতেন যে হনুমান চালিসা এমন একটা জিনিস যেটা তোমাকে খালি ভূত প্রেত নয়, ওটা না তুমি যদি ভাবো তুমি কোথাও ইন্টারভিউ দিতে গেছো বা কিছু, ইফ তোমার ভয় লাগছে, ওইটা পড়লে না একটা খুব কনফিডেন্স এসে যায় মনের মধ্যে। আমার তো অ্যাটলিস্ট এটা হয়েছে, প্রচন্ড কনফিডেন্স পাই আমি লাইফে। তো আমি তখন মনে করি যে আমি করব। যার হনুমান চালিসা কণ্ঠস্থ মুখস্থ কৌস্তব, আমি হনুমান চালিসার ফার্স্ট লাইন পড়ছি আর একদম শেষেরটা পড়ছি, মাঝখানের কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। মানে আমি প্রথমটা পড়ছি জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস্তি লোক উজাগর, তারপরে একদম লাস্টের 2টো লাইন একবার হলো না, কি করছি, আবার করছি, হলো না, মনেই পড়ছে না। মানে আমি শুনেছি যে তোমাকে ভুলিয়ে দেয়, হয়তো সেই জিনিসটা হচ্ছিল, আমার কিছু মনেই পড়ছিল না।
তখন আমি কি করি, আমার ফোন ছিল আমার কাছে, আমি ফোনে হনুমান চালিসা গুগল থেকে বার করি, দিয়ে দেখে পড়তে শুরু করি। আর যেহেতু আর আমার কুকুর, তুমি ভাবো সেই কুকুরটা কিন্তু সেই 11:30 থেকে 12টা বেজে গেছে, 16টা বেজে গেছে, একটা কুকুর 2 পায়ে দাঁড়িয়ে আছে, এটা কি সম্ভব এতক্ষণ ধরে? আর সে সমান তালে সে গর্জে যাচ্ছে আর কাউকে দেখে যাচ্ছে। আর আমি তখন কি করেছি, আমি ওইখানেই জানলার কাছে নিচে মাটিতে বসে গেছি, অ্যাম্বারকে প্রচন্ড ভাবে হাগ করেছি, যে আমার কোনো এনার্জি বা কিছু যদি ওর মধ্যে, যে আমি ওকে প্রোটেক্ট করতে চাইছি, আমি তো বুঝতে পারছি না আমি কি করে প্রোটেক্ট করব ওকে, তা আমি ওকে জড়িয়ে ধরেছি। আর আমি দেখে দেখে তারপরে হনুমান চালিসা পাঠ করা শুরু করি। একবার পড়লাম, দুবার পড়লাম। সেই রাত্রে আমি কতবার পড়েছি হনুমান চালিসা পাঠ আমি জানি না, আই হ্যাভ লস্ট দ্য কাউন্ট, আমি জানি না কতবার পড়েছি। হঠাৎ একবার একটার সময় রিয়েলাইজ করি যে অ্যাম্বার কুই কুই করছে, 4টে পায়ে দাঁড়িয়ে আছে, কুই কুই করছে, আমাকে চাটছে। ঠিক আছে, যে কুকুর এখন একদম ভয়াবহ মূর্তি নিয়ে দাঁড়িয়েছিল, সে কুই কুই করছে, আমাকে চাটছে, আদর করছে, যেরকম একটা প্লেফুল কুকুর করে, মাটিতে শুয়ে 4টে ঠ্যাং ওপরে করে আমাকে ইশারা করছে যে বেলি রাবস দাও, আমাকে আদর করো। আমি বললাম কি হলো এটা? তারপরে আমি যে উঠে জানলার কাছে গেছি, গন্ধটা আর নেই। তখন আমি গোলাপের গন্ধ পাচ্ছি, তখন আমি বেলি ফুলের গন্ধ পাচ্ছি, রাতকি রানী ফুলের গন্ধ পাচ্ছি, ওই গন্ধটা একদম নেই। খুবই পিকিউলিয়ার কিন্তু ঘটনাটা, খুবই পিকিউলিয়ার। আর জানি না, মানে আমি কিচ্ছু দেখতে পাইনি। আমি এটা বানিয়ে বানিয়ে বলবো না যে হ্যাঁ আমি এরকম দেখেছি বা এরকম হয়েছে, নাথিং। again the fear of unknown, মানে কিচ্ছু দেখতে পাইনি, জাস্ট একটা ভীষণ বাজে প্রেজেন্স, ভীষণ বাজে গন্ধ, আমি সেটা ফিল করতে পাচ্ছিলাম। আর আমি দেখতে পাচ্ছিলাম আমার কুকুরের থ্রু, মানে ও তো স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিল, কেউ বিশ্বাস করুক আর না করুক। আমি সেদিনকে যে ভাবমূর্তি দেখেছি, এখন 12 বছর হয়ে গেছে আমার অ্যাম্বারের, আজ অব্দি আমার অ্যাম্বারকে আমি ওরকম কোনোদিন দেখিনি। কাউকে দেখে ও কোনোদিন এরকম করে না। ও সেদিনকে কিছু এমন দেখেছিল যেটা আমরা দেখতে পাইনি, আমি দেখতে পাইনি। তোমার সাথে এখন কথা হচ্ছিল, তুমি বলছিলে যে তুমি এইসব নিয়ে রিসার্চ করো বা এইসব নিয়ে মানে অনেক স্টাডিজ রয়েছে তোমার, ঠিক আছে। হোয়াট ডু ইউ থিংক যে এই জিনিসটা কি ছিল? আমি এবারে তোমাকে না ওই যে সঞ্জয় গান্ধী লেকটা আমি বলেছিলাম না, যে আমি ঘটনার শেষ বলবো, হিস্ট্রিটা বলবো। ওই এরিয়াটা, ওই যে তুমি যদি কোনো গুগল করো বা নিউজ পেপার হিস্ট্রিতে গিয়ে পড়ো, ইউ উইল ফাইন্ড ইট, আর্কাইভসে পাবে। 2006, 7, 8, 9, 10 এই 5টা নটোরিয়াস টাইম ছিল ওই জায়গাটার জন্য। তো ওই এরিয়াটার না একটা ভীষণ ডার্ক হিস্ট্রি আছে, ঠিক আছে। ওখানে অনেক কিছু বাজে কাজকর্ম হয়েছে। এই 2006-7 বলবে হয়তো, মানে 2010-এর অ্যারাউন্ড এরকম, এই 3-4 বছর ওইখানে ওই লেকটার থেকে অনেক মানে হাড়, স্কেলেটন এগুলো পাওয়া গেছে, মানে অনেক ডেড বডিজ পাওয়া গেছে ওখানে, অনেক ডেড বডিজ পাওয়া গেছে। আর ওই পুরো এরিয়াটা যেটা বলছি, মানে পুরো ওই সঞ্জয় গান্ধী ওর যে পুরো বড় পার্ক, লেক, ওই পুরো এরিয়াটা না, ওটা একটা বলতে পারো, জানি না অদ্ভুত ভাবে ওখানে গিয়ে লোকে অনেকবার নিজের প্রাণ নিয়েছে, মানে আত্মহত্যা করেছে অনেকেই। কেউ লেকে ঝাঁপ দিয়েছে বা কেউ কিছু একটা করে ফেলেছে। হ্যাঁ, হঠাৎ করে মানে আমার চোখের সামনে এরকম হওয়া একটা ঘটনা, যে আমাদের সোসাইটি থেকে বেরিয়ে একটা বাস স্টপ ছিল, ওই পকেট 5-এর বাস স্টপে আমি দাঁড়িয়ে আছি, দেখছি হঠাৎ করে আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা ছেলে এলো, এসে কিছু একটা করলো, মেয়েটা ধূপ করে পড়ে গেল। পরে আমি রিয়েলাইজ করেছিলাম কি করেছিল। আর তারপরে ছেলেটা ছুটে ওই পার্কে চলে গেল। আর আমি তখন তো বুঝতে পারিনি, আমি বলছি তোমাকে কি করেছিল, আমি তখন বুঝতে পারিনি, এত ফাটাফাট জিনিসটা হয়েছিল। আমি তারপরে বাসে চেপে চলে গেছি, আমি টিউশন পড়তে যাচ্ছিলাম। বেসিক্যালি ও এসে মেয়েটাকে ওখানে মেরেছিল মানে কুপিয়ে মেরেছিল,
ঠিক আছে, তো ওটা কিছু হবে, হয়তো ওদের কোনো অ্যাফেয়ার চলছিল, কিছু একটা ঘটনা ছিল, আমি জানি না। ওদের বাড়ি থেকে রাজি হয়নি, বুঝতে পারো জাস্ট মানে এসে চাকু আমি বুঝতে পারিনি, এসে হুট করে হয়েছে, মেয়েটা দুপ করে পড়ে গেছে, অত বুঝতে পারিনি। লোকজন ধরতে গেছে, আমার বাস এসেছে, আমি চেপে চলে গেছি। তো আমি বলছি যেমন এরকম অনেক ঘটনা ঘটেছে। আর তারপরে আমি বাড়ি এসে পরের দুপুরবেলায় মায়ের কাছে শুনেছিলাম ছেলেটা গিয়ে ওই পার্কে, ওই সঞ্জয় ঝিল যে এরিয়াটা, ওখানে একটা গাছের মধ্যে ফাঁস লেগে ঝুলে গেছিল। তো অনেক এরকম অনেক ইনসিডেন্সেস হয়েছে ওখানে, ঠিক আছে। আর ওই যে জায়গাটা রয়েছে, একটা রোড মাঝখানে রয়েছে, হাইওয়ে তোমাদের বাড়ি ছিল, তারপরে এই বাড়ি ছিল একদম। আর ওই এরিয়াটা না, ওইখানে যে পকেট 5 এর এরিয়াটা, ওটা তো পরে রিডেভেলপমেন্ট হয়েছে। ওখানে না আগে খুবই ক্লিশে লাগবে হয়তো শুনলে, বাট ওইখানে না তোমার বাচ্চাদের গ্রেভইয়ার্ড ছিল, যেটা তোমরা থাকতে। হ্যাঁ, মানে ওই পুরো ওইটার ওপরেই তোমার ওই পকেট 5 এটা তৈরি হয়েছে। এখনো অব্দি মানে ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে সে বলবে, এখন ওখানে যে মানে গ্রেভইয়ার্ডটা আছে, একটা মসজিদ আছে, ওটা এখন শিফট হয়ে গেছে অন্যদিকে। খিচুড়িপুর বলে একটা এরিয়া আছে, ওখান থেকে একটু এগিয়ে গিয়ে খিচুড়িপুর, ওইখানে ওটা শিফট হয়ে গেছে। বাট ওইখানে আগে গ্রেভইয়ার্ড ছিল। তো এখন ওটা কি এসেছিল, তোমার কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে ওটা কি ছিল, এইটুকু বলতে পারি কস্তা, ওটা ভীষণ কিছু নেগেটিভ ছিল। কারণ আমার একটুও ভালো ফিলিং আসেনি, ভীষণ বাজে দুর্গন্ধ। ওরকম দুর্গন্ধ আমি হয়তো কোনোদিন ফ্রিজে কিছু পচে গেলেও পাইনি, মানে ইঁদুর পচে গেলেও পাইনি। এত বিচ্ছিরি দুর্গন্ধ, যেটার কোনো মাথা মুন্ডু নেই। ওই দুর্গন্ধটা কেন এসেছে, কোথা থেকে এসেছে, কোনো এক্সপ্লেনেশন, কোনো সোর্স হতেই পারে না। মানে একটা দুর্গন্ধ যেটা 7টা 7:30 হঠাৎ করে আমরা পেলাম, সেটা কি করে 11:30 12টা 12:30 অব্দি থাকতে পারে একটা জায়গায়, সেও বন্ধ ঘর নয়, একটা খোলা ছাদের ওপরে। আর আমি একদম টপ ফ্লোরে থাকতাম, আমরা 4th ফ্লোর, টপ ফ্লোর ছিল। কোথা থেকে আমি এক্সপ্লেনেশন তো আমার কাছে তো নেই। তোমার কাছে থাকলে তুমি আমাকে হেল্প আউট করতে পারো, আমার কাছে তো নেই। বুঝতে পারছি। সো এবার মেনলি একটা জিনিস আমি তোমাকে বলবো, এই ঘটনাটা, তুমি সেকেন্ড ঘটনাটা যেটা শেয়ার করলো, ঠিক আছে, সেটা হচ্ছে যে তুমি বললে যে ওখানে টনস অফ ডেড বডিজ পাওয়া গেছে, একটা হটস্পট ছিল, এত মৃত্যু হচ্ছে, ইভেন তোমাদের ওখানে একটা বাচ্চাদের কবরস্থানও ছিল। অবশ্যই নেগেটিভ জিনিসকে খুব অ্যাট্রাক্ট করে ভীষণ। এন্ড তারা যখন এরকম টাইপের, মানে মাঝে মধ্যে কি হয় জানো তো, মানে আমার যেটা মনে হয়েছে বা ফিল হয়েছে, আমাদের যে ডাইমেনশন রয়েছে, ওদের যে ডাইমেনশন রয়েছে, এই জিনিসটা অনেক ক্ষেত্রে কোলাইড করে যায়। এন্ড ওদের ডাইমেনশন থেকে আমাদের ডাইমেনশনে ওরা আসতেও চায়, একটা গেটওয়ে ওপেন হয়ে যায়, যেটা হয়তো তোমার ওই বাড়ির ছাদে সাময়িক সময়ের জন্য হয়েছিল, তারপর আপনি হয়তো ঠিক হয়ে গেছে, যার জন্য হয়তো এই এক্সপিরিয়েন্সটা ফিল হয়েছে। বাট একটা কানেকশন খুঁজে পাচ্ছি, একদম লাস্টে গিয়ে এটা নিয়ে তোমার সাথে কথা বলবো। বাট 2023-এর যে এক্সপিরিয়েন্সটা, যেটা সিথির মোড়ে হয়েছে, রেডিও জগতের খুব বড় একটা নাম এবং একজন অ্যাক্টর, শিল্পী, তারাও তোমার সাথে এই ঘটনাতে কানেক্টেড ছিলেন। আমরা ডেফিনেটলি নামটা নিচ্ছি না, হয়েছিল বা কিভাবে তাদের সাথে পরিচয় এবং কিভাবে তুমি এই ঘটনাটার সম্মুখীন হলে? দেখো, পরিচয়টা হয় আমার কাজের সূত্রে। 2023-এ আমি এক অডিও অ্যাপ্লিকেশনের ইয়েতে কাজ করছিলাম। তো আমার তখন আমার কাজ ছিল নানান রকম আর্টিস্ট, মানে সে যেরকমই অডিও জগতের যে কোনো আর্টিস্ট, চাহে সে সিঙ্গার হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন, তো অনেকের সাথে তখন আমার সম্পর্ক হয়েছিল। এখনো ওই সম্পর্কগুলো খুব চেরিশ করি, খুব ভালো সম্পর্ক হয়েছিল। আর যেহেতু আমি তখন তোমার
নর্থ আর নর্থ ওয়েস্ট এই পুরো সেক্টর, ইন্ডিয়ার এই পুরো রিজনটা দেখছিলাম। তো বলতে লাগবে না, কলকাতা হটস্পট হচ্ছে যখন ট্যালেন্টের কথা হয়। তো সেই জন্যই আমি তখন দিল্লি টু কলকাতা প্রত্যেক মাসে, মানে বছরে আমি একটা মাসে 15 দিন কলকাতায় থাকতাম, 15 দিন দিল্লিতে থাকতাম, এরকম ছিল। তো ওতেই আমার এদের সাথে আলাপ হয়, আর খুবই ফ্যামিলি টাইপের একটা রিলেশনশিপ, একটা বন্ড হয়ে যায়। অনেক কিছুতে আমরা কোরিলেট করতে পারি যখন একটা সম্পর্ক হয় আর কি, যেরকম। তো যার কথা আমি বলছি, যার বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল তাকে আমি দিদি বলি, আর যিনি অ্যাক্টর তাকে আমি দাদা বলি। তো ভীষণই ভালো সম্পর্ক। আর তখন আমি তার আগে আমি একটা কথা বলবো, সিথির মোড়ে ব্যাপারটা হওয়ার আগে না, আমি যে বললাম যে আমি কলকাতা আমার আসা যাওয়া ছিল, তো মানে আমি ওখানে প্রপারলি 15 দিন থাকতে হতো। এবারে 15 দিন যখন আমি থাকছি, তখন তো একটা হোটেল, আমি আমার কোম্পানি থেকে হোটেল করবে না, তো আমাকে একটা বেহালা স্পোর্টিং ক্লাবটা চেনো, যেখানে বাস্কেটবল কোর্ট আছে, ওটা প্রচন্ড কিন্তু ফেমাস। বেহালা বাস্কেটবল কোর্ট একদম রাস্তার উপরেই আছে। ওইখানে একটা খুব ভালো একটা বাংলো ছিল, এখনো আছে। তো সেখানে আমার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আমি প্রত্যেক মাসে গিয়ে ওখানেই থাকতাম, ওখানেই উঠতাম। এবারে বাড়িটা ভীষণ সুন্দর, মানে একদম প্রপার বাংলো টাইপের, পেছনে কুয়ো, দোলনা আছে, ভীষণ সুন্দর বাড়িটা। ঠিক আছে, ওই বাড়িটায় আমি গিয়ে উঠতাম, বাড়িতে একাই থাকতাম, বিকজ আমি কারোর সাথে যেহেতু অফিস থেকে যেতাম, আমি শেয়ার করা এগুলো পছন্দ করতাম না। তো আমি পুরো বাড়িতে 2টো বেডরুম, আমি একাই থাকতাম। আমি তোমাকে আগেও বলেছি কৌস্তব, আমার এইসব জিনিসে না খুব বেশি ভয় লাগে না। আর যখন ভয় লাগে, তার মানে ভেবে নাও যে তার ফ্রিকোয়েন্সিটা কত বেশি। যখন ভয় লাগে, মানে আমার এখনো যদি তোমার সাথে কিছু হয়, কথা বলতে বলতে আমি যদি কিছু ফিল করি, আমি কিন্তু ওটা ইনভেস্টিগেট করতে বাইরে চলে যাব, যে একটু গিয়ে দেখে আসি, একটু ডিবাঙ্ক করার চেষ্টা করি, হয়তো কিছু নয়, হয়তো আমার মনের ভুল, এরকম টাইপের। তো আমার ভয় লাগে না, আমার ভীষণ এনজয় করতাম। তো আমার এই যে ইনসিডেন্টটা হয়, এটা হয় তোমার 2023-এ, আমার ঠিক মনে নেই অগস্ট কি সেপ্টেম্বর হবে, হ্যাঁ অক্টোবর নয়, পুজোর সময় নয়, এটা আমি শিওর, পুজোর আগে 2023-এ। এবারে এতদিন ধরে আমি ওখানে থাকছিলাম, মানে তুমি ভাবো এই জবটা আমি জয়েন করি 2022-এর নভেম্বরে, ঠিক আছে? তখন থেকে তুমি ভাবো আমি প্রত্যেক মাসে যাচ্ছি, ওই একই ফ্ল্যাটে, ওই একই বাংলোয় থাকছি, আমার কিচ্ছু হয়নি, কিছু ফিল করিনি। এবারে এই পার্টিকুলার মাসটায় কি হয়, ভাবো আমি শুয়ে আছি, আর এটা আমি আগেই বলে রাখি কৌস্তব, এটা আমার মনে হয়েছে, আমি যে বললাম যে আমি ভীষণ ইনটুইটিভ, আমার এটা মনে হয়েছে যে এটা কিন্তু কিছু পজিটিভ ছিল। এবারে আমি যতটা বুঝি, হয়তো তুমি কারেক্ট মি ইফ আই এম রং, তুমি আমাকে ঠিক করে দিতে পারো। নেগেটিভ জিনিসে যেরকম আমাদের মানুষ শ্রেণী যেটাকে বলি আমরা, আমাদের মানব শ্রেণী, আমাদের যে ভয় লাগে না নেগেটিভ এন্টিটিকে, আমাদের সামনে যদি কোনোদিন ঈশ্বর চলে আসেন, ঠাকুর চলে আসেন, আমরা কিন্তু অত এনার্জি, এত স্ট্রং এনার্জি আমরা কিন্তু নিতে পারবো না, হয়তো আমরা মরেই যাব ওটাকে দেখে, ওটাকে ফিল করে। তো যেরকম তোমার পজিটিভ নেগেটিভ এনার্জিতে ভয় লাগে, এইখানে আমার তার 3 গুণ ভয় লেগেছিল। এইটা যেরকম আমি তোমাকে বলবো পুরো ঘটনাটা, যে এক একটা জিনিস, আর প্রত্যেকটা জিনিসের সাথে একটা কানেকশন আছে এই ঘটনাটাতে। আর পরেও আমার লাইফে এমন কিছু একটা ঘটেছে যেটার একটা ইঙ্গিত আমি এই ইনসিডেন্টটা পেয়েছিলাম, ঠিক আছে? তো এবারে আমি অগস্টের টাইমে আমি শুচ্ছি, আমি একাই, অফকোর্স বাড়িতে কেউ নেই, আমি একা শুয়ে আছি, শুচ্ছি, হঠাৎ আর একটা টাইমে, মানে এই 2:45 আমার টাইমটা প্রচন্ড ভালোভাবে মনে আছে। 2:45-এ আমি একদিন দেখছি রাত্রিবেলায় একটা পাখির আওয়াজ। পাখির আওয়াজ?
পাখির আওয়াজ। আর পাখিটা কিরকম বলতো, খুব শ্রিল, মানে চুই 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 এরকম করে ডেকেই যাচ্ছে, মানে এক ধরনের অ্যালার্ম ক্লক আগে হতো যাতে পাখির আওয়াজ বেরোতো, চুই 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 এরকম করে, বা কলিং বেলে হতো, ওরকম শ্রিল, ওরকম ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু পাখির আওয়াজ, অন্য কিছুর আওয়াজ না। ঠিক আছে, প্রথম রাত হয়েছে, এতটাই জোরে হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে গেছি। 2:45 ঘড়ি চেক করছি, 2:45, পাখি কোথা থেকে এলো বুঝতে পারছি না। আমি ভাবছি যে আগেন মাই লজিক্যাল মাইন্ড, আমি ভাবছি যে ও হয়তো মানে আজকালকার শহরে এত জড়ালো আলো থাকে, স্ট্রিট লাইট গুলো এত বেশি জড়ালো থাকে যে বেচারা এই চড়ুই পাখি, এই পাখিগুলো না ভাবে যে দিন হয়ে গেছে। ওরা কিন্তু তুমি দেখবে কাক ডাকতে শুরু করে দেয়, কখনো কখনো পাখি ডাকতে শুরু করে দেয়। আমি ভেবেছি ওরকম কিছু একটা হয়েছে, হয়তো পাখি ডাকছে, বিগ ডিল। আমি ঘুমিয়ে পড়েছি। ওকে, আমার কোনো ভয় লাগেনি, পাখির ডাকার শুনেছি। তারপরে কিছুক্ষণ পরে বোধহয় মিলিয়েও গেছে আওয়াজটা। রাত আবার ঠিক 2:45। ঠিক আছে, এবারে আমি একটুখানি, আমার একটু টনক নড়েছে যে কি হচ্ছে ব্যাপারটা, এই রাত 2:45 কেন পাখিটা ডাকে। আর ঠিক 15 মিনিট ডেকে, হ্যালো শুনতে পাচ্ছি, বলো। তুমি কিছু আওয়াজ পেলে? একটা কিরকম? একটা আই ডোন্ট নো, আমার হেডফোনটা না ভাইব্রেট করে উঠলো, কানের মধ্যে ঘু করে ভাইব্রেট করে উঠলো। আমি ভাবলাম তুমি কিছু বলছো। ওকে বলো। ওকে, সো ওই 2:45 পাখির আওয়াজটা শুরু হচ্ছে, চুই 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 করে ডাকছে। আরে 3টে 3:05 3:10 অব্দি আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবারে এরকম কোন পাখি আছে যে রোজ ওই সময় উঠে আমাকে ডাকছে? এরকম তো হতে পারে না। এবারে 1-2 দিন এরকম হয়েছে। তৃতীয় দিন আমি একটা টর্চ নিয়ে, ফোনের ফ্ল্যাশ লাইট নিয়ে বাইরে বেরিয়েছি যে দেখি না কি হয়েছে। আমি বললাম এই বাড়িটার গার্ডেনটা খুব সুন্দর ছিল, আমি গিয়ে গাছপালা দেখছি, কোথাও কোনো পাখি বসেনি। বাইরে দেখছি, বাইরে কোনো পাখির আওয়াজ আমি পাচ্ছি না। এবার যদি পাখি তোমার ডাকছে, পাখি তো আর আমার রুমের ভেতরে বসে ডাকবে না, পাখি বাইরেই ডাকবে। বাইরে আমি কোনো পাখির আওয়াজ পাচ্ছি না, শুধু ঘরে পাচ্ছি। এবারে আমি যেহেতু একটুখানি এসব নিয়ে, স্পিরিচুয়ালিটি এসব নিয়ে একটু বিশ্বাস করি আর একটু রিসার্চ করি, আমি না ভাবতে শুরু করলাম যে আমি কি কিছু হ্যালুসিনেট করছি। কারণ অনেকবার না সায়েন্টিফিক ভাবে মতে অডিটরি হ্যালুসিনেশনস হয়, মানে যেমন আমরা চোখে হ্যালুসিনেট করি ওরকম শুনতে পাই। মানে ভাবো কারোর দেখবে একটা ঘন্টির আওয়াজ শুনছে বা কিছু একটা হচ্ছে, এরকমই না রিঙ্গিং ভয়েস একটা কানে শোনা যায়। তো এরকম পাখিরও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু হয়, মানে অনেকে তোমার পাখির আওয়াজ শোনে, একটা পার্টিকুলার টাইমে পাখির আওয়াজ শুনতে পাবে, এটা অডিটরি হ্যালুসিনেশনে হয়। তো আমি তো ধরেই নিয়েছি ফার্স্ট যে আমার হ্যালুসিনেট করছি, আমার ভীষণ ভাবে কিছু একটা প্রবলেম হয়ে গেছে বডিতে, এতটাই প্রবলেম হয়ে গেছে বা এতটাই স্ট্রেস হয়ে গেছে যে আমি হ্যালুসিনেট করছি। তো তখন আমি কি বুদ্ধি লাগাই যে আমি রেকর্ডিং করব। হ্যাঁ, রেকর্ডিং করলে তো যদি হ্যালুসিনেশন হয় তাহলে তো আর আওয়াজটা আমার ফোনে আসবে না, রাইট? একদম ঠিক। সেটা খালি আমি শুনতে পাবো, গ্যাজেটে আসবে না, যদি করো রেকর্ড আসবে না। হ্যাঁ, এবারে আমি রেকর্ড করে প্লেব্যাক করছি, আই ক্যান হিয়ার ইট, আমি শুনতে পাচ্ছি পাখির আওয়াজ। এবারে আমার হয়ে গেছে ভয় যে কিছু তো একটা প্রবলেম আছে, আমি জানি না কি। এবারে আমার রাত্রিবেলা হলেই আমার ভয় লাগতো। তো আমার এক বন্ধু আছে চন্দ্রিমা নামের, আমি রাত্রিবেলা হলেই ওকে ফোন করে ফেলতাম যে চন্দ্রিমা একটুখানি কথা বলবে, আমার না ভয় লাগছে। আর পার্টিকুলারলি ওই টাইমটা, মানে এটা খুবই অড টাইম আমার কাউকে বন্ধু কেউ ডিস্টার্ব করার, কিন্তু আমার যার ভয় লাগতো না, আমার ওই টাইমে একটা ভীষণ একটা অদ্ভুত জিনিস যে কি পাখি কেন ডাকছে, আর না কিরকম বলবো পাখির আওয়াজটা কষতো। পাখির আওয়াজ না ভীষণ মোনোটোনাস, মানে ওই এক ধরনের চুই 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 চুই, কোনো রিদম নেই, কোনো ইয়ে নেই, একটা মানে চুই 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 করে ডাকছে, 3 সেকেন্ড থামছে, আবার চুই চুই করে ডাকছে, 3 সেকেন্ড থামছে, মানে একটা প্যাটার্ন, মানে ইট ওয়াজ ভেরি ক্রিপি। ঠিক আছে, প্রচন্ড ভয় লাগা শুরু করে আমার। দিয়ে এই সময় তোমার কোনো এক শনিবার
আমরা যাই, আমি, আমার ওই দিদি যার কথা হচ্ছিল অ্যান্ড সেই দাদা আর ওই দিদির মেয়ে, আমরা 4 জন ডিসাইড করি যে আমরা রামকৃষ্ণ মিশন বেড়াতে যাব। রামকৃষ্ণ মিশন বেড়াতে যাব। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমরা রামকৃষ্ণ মিশন বেড়াতে যাব, তারপরে আমরা বাড়ি ফিরবো না, মানে নিজের বাড়ি যাব না, আমরা ওই দিদির যে সিথির মোড়ে যে ফ্যামিলি হাউসটা আছে ওখানে আমরা একটা নাইট আউট টাইপের করব, গল্প করব, 3 ভাই বোন মিলে গল্প করব, খুব মজা হবে। ঠিক আছে, বেশ, আমরা সেটাই করেছি। আমরা রামকৃষ্ণ মিশন গেছি, খুব ভালো ঘুরেছি, তারপরে এসেছি বাড়িতে, ডিনার করেছি। ডিনার আমরা সবাই নিজে মিলে রান্না করে খেয়ে দিয়ে এবারে রাত্রিবেলা শোয়ার পালা এসেছে, আমরা শুতে গেছি। 2 তলাতে রুম, শুতে গেছি। এবারে ওটাও একটা খুবই পুরনো, মানে ওটা আমার ওই দিদির বাবার বাড়ি ছিল, পৈতৃক বাড়ি। ওখানে গেছি। এবারে ওইটার স্ট্রাকচারটা কিরকম, যে মাঝখান থেকে সিঁড়ি উঠে গেছে, উঠে পুরো চারিদিকে রেলিং, মানে ওটাকে কি বলবো, বারান্দা বলবো, আমি জানি না কি বলবো, ব্যালকনি বলবো, মানে ভেতর দিকে, কিন্তু বাইরের দিকে না, ভেতর দিকে একটা পুরো প্যাসেজ গোল হয়ে, আর বাকি চারিদিকে রুম গুলো, বুঝতে পারছো? ভেতর থেকে তোমার সিঁড়িটা উঠে এলো, একটা বড় প্যাসেজ, তারপরে আউটার সাইডের রুম গুলো এক এক করে, আর রুম গুলো ইন্টারকানেক্টেড। হ্যাঁ, একটা রুমের থেকে একটা রুমে ঢুকে তারপরে আর একটা রুমে ঢোকার এরকম দরজাগুলো, সিস্টেমটা। তো এবারে ওই ব্যালকনি থেকে ঢুকে একটা রুমে আমার ওই দাদা শুয়েছেন, যিনি অ্যাক্টর, উনি শুয়েছেন, আর ভেতরের রুমে আমি, ওই দিদি আর ওনার মেয়ে, আমরা 3 জন শুয়েছি। তো দিদি শুয়েছে একদম ভেতর দিকে, আমাদের মাঝখানে বাচ্চারা শুয়েছে, আর আমি কর্নারে শুয়েছি। এবারে ওই রুমের মধ্যে কৌস্তভ মা কালীর ফটো আছে। বুঝতেই পারছো, রামকৃষ্ণ মিশন গেছি তো বাড়িতে ঠাকুরের অনেক প্রেজেন্স আছে, মানে তোমার রামকৃষ্ণদেবের ফটো আছে, স্বামী বিবেকানন্দের ছবি আছে, মা শারদার ছবি আছে, মা কালীর ছবি আছে। আর এই যে দিদির কথা বলছি, ইনি সবসময় নিজের সাথে বাড়িতে গোপাল আছে না, ঠিক আছে? তো গোপালকে যেখানেই যান, গোপালকে একা রেখে যান না, গোপালকে ক্যারি করে। মানে এই দিদি রেডিওতে ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো উনি গোপাল ক্যারি করে নিজের সাথে। তো যেখানেই যান, আমরা যেখানে ঘুরতে গেলেও গোপালকে নিয়ে যায়, যে দেখো গোপাল তোমাকে ঘোরাতে নিয়ে এসেছি। প্রচন্ড ধর্মভীরু, প্রচন্ড স্পিরিচুয়াল। তো এবারে গোপালও আমাদের সাথে আছে, তো আমাদের রুমে গোপালও আমাদের সাথে শুয়েছে। এবারে আমি শুয়েছি বিছানার একদম সাইডে, আর গোপালটাকে ওইখানেই রাখা হয়েছে, মানে আমার যেখানে বেড পোস্ট, যেখানে আমার মাথা, ঠিক ওইখানে কিন্তু গোপালকে ঘুম পাড়ানো হয়েছে, গোপাল ওখানে শুয়ে আছে। তো তুমি ভাবো, আমি এত পজিটিভের মাঝখানে আছি, রাইট? এবারে আর তখন ওই আগস্ট সেপ্টেম্বরের টাইম, গরম, কলকাতাতে প্রচন্ড গরম, আমরা এসি চালিয়ে ঘুমোচ্ছি। ঠিক রাত 2:45, 2:45 আবার সেই পাখির আওয়াজ, যেটা আমাকে, এবারে পাখিটা তো বেহালা থেকে আমাকে ফলো করে আসে না, আর ঘরের মধ্যে সেই পাখির আওয়াজটা, আর এখানে কোনো গাছপালা নেই, এখানে মনে হচ্ছে একদম ঘরের ভেতরে হচ্ছে, মানে সেই চুই 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 করে আওয়াজ হচ্ছে। এবারে আমি ভেবেছি যে এই পাখির আওয়াজটা তো এখানে আসার কোনো পসিবলই নয়। তো আমি ভেবেছি যে দাদার কথা বলছি, ওনার তখন একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা প্রজেক্টের শুট চলছিল, তো ওনার কল টাইম হতো এই ভোর 4টে 4:30 কল টাইম হতো। তো সেই জন্য উনি বলেছিলেন যে উনি ওই 2:30 3টে নাগাদ অ্যালার্ম লাগিয়ে রাখেন, উনি ওঠেন তৈরি হয়ে যাওয়ার জন্য। কিন্তু ঘটনাক্রমে তার পরের দিন সানডে ছিল, সেদিনকে আমাদের ওই মানে ওনার শুট ছিল না, আর যেই জন্য এই প্ল্যানটা করা আর কি, যে আমরা একটু লেট নাইট শোবো, এনজয় করবো, নেক্সট ডে কারুর কাজ নেই। তো আমি ভেবেছি যে হতেই পারে দাদার হয়তো অ্যালার্মটা স্নুজ করছে, অ্যালার্মটা বাজছে হয়তো ফোনে, হয়তো উনি বন্ধ করতে ভুলে গেছেন। হ্যাঁ, কারণ অ্যালার্মের মতন, আমি বলছি না যে এই আওয়াজটা কিরকম ঘড়ির অ্যালার্মের মতন, এই পাখির চুইচুইটা।
তো আমি না এই ঘর থেকে চেঁচাচ্ছি যে দাদা দাদা অ্যালার্মটা বন্ধ করো, ঘুমোতে পারছি না। এদিকে বাকি সবাই কিন্তু ঘুমোচ্ছে, অগরে ঘুমোচ্ছে, দিদিও ঘুমোচ্ছে, বাচ্চাটাও ঘুমোচ্ছে, দাদাও ঘুমোচ্ছে, নাক ডাকছে, কেউ উঠছে না, আমি খালি উঠে চেঁচাচ্ছি। দিয়ে যখন দেখছি আওয়াজটা বন্ধ হচ্ছে না, আমি উঠে, যেহেতু কানেক্টেড রুম ছিল, আমি দাদার ঘরে গিয়ে বলছি দাদা দাদা বন্ধ করো বন্ধ করো। দাদার কোনো সারা শব্দ নেই। দিয়ে আমার নজর যায় টেবিলের উপরে, দাদার ফোনটা টেবিলের উপরে রাখা, ফোনটাতে কোনো অ্যালার্ম বাজছে না, ঠিক আছে। ওকে। আর তখন হয়ে গেছে আমার হাওয়া টাইট যেটাকে বলে আর কি। আমি তখন চুপচাপ খুরখুর করে এসে কি করব, ওই অগাস্ট সেপ্টেম্বরে গরমে মানে এসির হাওয়াও তখন আমি গলগল করে ঘামছি, একটা পায়ের কাছে ক্যাথা রাখা ছিল, আমি ওই ক্যাথা ঢাকা দিয়ে দিয়েছি। মানে একটা লজিক হয় না যে আমি ঢাকা দিয়ে দিলে হয়তো আমি সেফ থাকবো, আমি তখন ওই ক্যাথাটা ঢাকা দিয়ে দিয়েছি, আমার এত ভয় লাগছে। এবারে কি হয়েছে কস্তব, পাখির আওয়াজ হচ্ছে, ওটা না পাখির আওয়াজটা একটু ডিম হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে, পাখির আওয়াজটা আসছে না অত। আর তখন আমি কি শুনতে পাচ্ছি, মানে আমি কিন্তু তখন ক্যাথার ভেতরে, আমি কিন্তু দেখছি না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আর বুঝতে পারছি যে ঠিক আমি যেহেতু বিছানার সাইডে ধারে শুয়েছিলাম, কেউ একটা ওখানে পায়চারি করছে। মানে খালি পায়ে কেউ হাঁটলে একটা আওয়াজ হয় না, এটা হালকা ফুটস্টেপস হবে, তুমি তো বুঝতে পারবে, না দেখলেও তুমি শুনতে পারবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কেউ একটা পায়চারি করছে। তো আমার ওই মাথা অবধি কেউ যাচ্ছে, যেখানে গোপাল রাখা ছিলেন, আর ওইখান থেকে আমার পা অবধি যাচ্ছে, আবার যাচ্ছে আবার যাচ্ছে, মানে এরকম কন্টিনিউয়াসলি হচ্ছে। আমি এত ফ্রিকড আউট, আমি এত বেশি ভয় পেয়ে গেছি কস্তব, যে আমার জানি না কেন মনে হচ্ছে যে আমি এটা খুলে আমি ক্যাথাটা সরিয়ে দেখবো, আমার এটা একটা ভিশন আসছে যে আমি ক্যাথাটা সরিয়ে দেখবো যে কেউ একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আমি এটা যেন ফিল করছি, আমি কিন্তু দেখিনি, আমি ক্যাথা সরিয়ে আমার সাহসই হয়নি, আমি তোমাকে বলতে আমার কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই, আমার সেদিনকে একটুও সাহস হয়নি, আমি এত সাহসী, আমার কোনো সাহস হয়নি, আমি খুলে দেখতে পাচ্ছি না, এত আমার ভয় লাগছে। দিয়ে এরকম হচ্ছে, পায়চারি শুনছি, মানে 5-6 মিনিট 5-6 মিনিট এরকম হয়েছে। তারপরে যেটা আমার সাথে হয় সেটা আমি হয়তো মরা অবধি, মৃত্যু অবধি আমি এটা ভুলবো না, এই এক্সপিরিয়েন্সটা। আমি ফিল করতে পারি যে আমার পায়ের তালুর ভেতর দিয়ে, মানে মনে হলো পায়ের পাতা থেকে ঢুকলো আর আমার মুখ থেকে জিনিসটা বেরোলো। ফিলিংটা হচ্ছে মানে কয়েকশো ভোল্টের ইলেকট্রিসিটি আমার বডি দিয়ে চলে গেল, আর আমার বডিটা না পা থেকে, যেহেতু পা থেকে ওটা ঢুকেছে, ওটা আমার পা থেকে আমার পাটা ভাইব্রেট করা শুরু করলো, আর পুরো একটা সিরিজে পা, তারপরে হাঁটু, তারপরে পেট, হাত, এরকম করে ভাইব্রেট করে মাথাটা ঝাঁকিয়ে জিনিসটা এরকম করে একটা পুরো ওয়েভের মতন চলে গেল আমার বডির থেকে। আর আমি না তখন একটা অদ্ভুত চিৎকার করেছি, মানে ওরকম চিৎকার আমি প্রচন্ড সফিস্টিকেটেড, আমি এরকম কারুর বাড়িতে গিয়ে, তার উপরে সেলিব্রিটি মানুষ, আমি কোনোদিনই এরকম বিহেভ করবো না। হ্যাঁ, আমি কি করেছি, মানে বিচ্ছিরি চিৎকার, মানে কিরকম চিৎকার বলতো, মানে চিৎকারটা যেন মনে হচ্ছে পেট থেকে বেরিয়ে, নাভি থেকে আমার মুখ থেকে বেরিয়েছে, নাভি থেকে পাশে আমার মুখ থেকে বেরিয়েছে, মানে আমি এরকম করে চিৎকার করেছি, মানে চিৎকারটাই এরকম ভয়ঙ্কর আমি করেছি যে পুরো বাঁচাও এরকম না, এরকম করে চিৎকার করছি, মানে বলতে পারো যে ভেতর থেকে ওই যে জিনিসটা যাই ছিল, ইট ওয়াজ আ হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ এনার্জি। হ্যাঁ, ওটা যেটা আমার বডি থেকে পাস করেছে, ভাইব্রেশন হয়েছে, আর ওরকম আমি চিৎকার, মানে লিটারালি আমার মুখ হা করে আমি ওই জিনিসটা আমি আউট করেছি বডি থেকে। আর ওই চিৎকারে তখন এরা সবাই উঠে গেছে, আর আমি পুরো জামা কাপড় আমার ভিজে, পুরো মানে ঘামে ভিজে গেছি পুরো, আর আমি ভয়ে ক্যাথাটাও সরাচ্ছি না, ক্যাথার ভেতর থেকে আমি বলছি যে দিদি এরকম হয়েছে, তো দিদি বলছে যে কি না না, আর কিন্তু অদ্ভুত ব্যাপার জানো তো, এরা এত চিৎকার করেছিলাম, দিদি উঠেছে, দিদির মেয়ে উঠেছে, দাদা কিন্তু ওঠেনি,
পাশের ঘরেই কিন্তু। ও জানেই না এত কিছু ঘটেছে, হি ডাজন্ট ইভেন নো। সেদিনকে রাত্রিবেলা তখন অলরেডি এত কিছু ঘটতে ঘটতে 3:30 পৌনে 3টে থেকে শুরু হয়েছিল, তখন পৌনে 4টে বেজে গেছে। দিদি তখন ঘুমের ঘরে বলছে যে তুই ঘুমিয়ে পড়, কিছু নয়, এই বাড়িতে ঠাকুরদের আসা যাওয়া, ঠাকুর আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু খারাপ না, পরে তুই ঘুমিয়ে পড়। এরকম করে আমাকে ঘুম পাড়িয়েছে। দেখেছে দিদি উঠে, আমি বললাম না পাখি ডাকছে তুমি দেখো, তো সে উঠে দেখেছে, বলছে কোথা থেকে পাখি আসবে, তাও সে ঘুরে দেখেছে কোনো পাখি নেই, কিচ্ছু নেই। দিয়ে তারপরে পরের আমি তো ঘুমোতে পারিনি, মিথ্যে বলবো না, আমি ঘুমোতে পারিনি। আমি খালি ওয়েট করছিলাম যে কখন ভোর হবে। আমি সেই ক্যাথা মুড়ি দিয়েই আমি শুয়েছিলাম। যেই 6টা বেজেছে আমি উঠে নিচে চলে গেছি যে চাটা করব। এবারে সূর্য এসে গেছে, আমার আর কোনো ভয় নেই। তো সকালবেলায় যেটা ডিসকাশন হয়েছিল, এখন এটার মধ্যে কোনো কানেকশন আছে কিনা আমি জানি না, বাট যেটা ডিসকাশন হয়েছিল, যখন দাদা তখন বলছে কি হয়েছে তোর, কি হয়েছিল, দিদি বলছিল এরকম এরকম হয়েছে, তখন আমি ঘটনাটা বলি। আর যখন বলছি ঘটনাটা না, আর আমি এটা কিন্তু তাকে মানে আমি এটা বলিনি যে আমি তোমাকে যেটা বললাম না যে আমার মনে হচ্ছিল আমি উঠে হয়তো দেখবো একজন বয়স্ক ভদ্রলোককে দেখছি, এটা আমি তখনও বলিনি ওদেরকে। তো এটা যখন বলছি তখন আমি দেখছি দিদি না দাদার দিকে তাকাচ্ছে আর হাসছে, মানে মুচকি মুচকি হাসছে। আমি বলছি কেন হাসছে, এটা কোনো হাসা? আমার না খুব রাগ হয়ে গেছিল যে এটা কোনো হাসার জিনিস, আমার এত মানে স্কেরিয়েস্ট নাইট অফ মাই লাইফ টাইম, আর আমি বলছি তো এরকম হাসছে। আমি ভাবছিলাম হয়তো আমার মজা ওড়াচ্ছে বা কিছু। দিয়ে আমি বলছি হাসছো কেন তোমরা, এটা কিন্তু ভয়ের ব্যাপার, এটা আমি কিন্তু জোক করছি না। রেগে গিয়ে আমি বললাম, তো বললো কি না আমি হাসছি না, ব্যাপারটা হচ্ছে যেটা পরে জানতে পারলাম যে বললাম না ওই বাড়িটা দিদির পৈতৃক বাড়ি। তো ওই বাড়িতে আগে থেকেই ওনাদের অনেক কানেকশন আছে তোমার এই রামকৃষ্ণ মিশন আর এসব ইয়ের সাথে, অনেকেই লিটারারি ফ্যামিলি থেকে বিলং করেন, তো অনেক কানেকশন ছিল। তো যখন এই কুম্ভ মেলা টেলা হয় না, তখন যখন আগে হতো, তো কিছু একটা গ্রুপ অফ ঋষিমুনি বলো বা কি বলবো কাপালিক বলতে পারো, তারা না যখন যেতেন এখানে এনাদের বাড়িতে একটা দিন রাত কাটিয়ে একটু আশ্রয় নিয়ে যেতেন, কারণ তখন তো আর সবাই ইয়ে করে যেতেন না, কেউ একটু বাসে করে এলো, কেউ তারপরে হেঁটে গেল, এরকম করে। তখন মানে যখন তার মানে দিদির বাবার কথা বলছি, তখনকার কথা বলছি, তখন আরো আগে, আজ থেকে 60-70 বছর আগেকার কথা বলছি। তখন একজন পার্টিকুলার নাকি কোনো গুরু ছিলেন, উনি যখন আসতেন ওই রুমটা ওনাকে দেওয়া হতো, যেখানে তুমি ছিলে। আমি ছিলাম, আর যে জায়গাটায় আমি যেখানে মাথা করে শুয়েছিলাম, তোমাকে আমি হয়তো বলেছি দেখো যে ওই দিদি কিন্তু ভেতরের দিকে শুয়েছিল, তার পাশে মেয়ে ছিল, আমি কিন্তু এদিকে শুয়েছিলাম। আর এটা কিন্তু কোইন্সিডেন্টলি হয়েছে, ঠিক আছে। উনি নাকি ওইখানেই শুতেন আর ওই ধারেই শুতেন, ওইদিকে মাথা করে। তো উনি যে দিদির যে ডেসক্রিপশনটা দিলেন ওই সেন্ট বলো, সাধু বলো, সন্ন্যাসী বলবো, উনি লাল বস্ত্র পরতেন, আর উনি প্রচন্ড বয়স্ক ছিলেন, ওনার বড় বড় সাদা দাড়ি ছিল। তো আমার যেরকম মনে হচ্ছিল যে উঠে হয়তো আমি এরকম কাউকে দেখবো, ওই রকমই ডেসক্রিপশনটা ছিল। আর আমি জানি না মানে উনি এসেছিলেন, আর যদি এসেও থাকেন তো ওই যে আমি এনার্জিটা আমি ফিল করেছি, মানে এইটা তো আমি যদি সবকিছু যদি আমি নেগেটিভ করে দিই যে হ্যাঁ ওগুলো আমার মনের ভুল, ওই তো ওই এনার্জিটা কি ছিল, মানে ওই রকম জিনিস আমি আজ অব্দি কোনোদিন ফিল করিনি। বাট এইটা বলতে পারবো যে ইট ওয়াজ মানে ভীষণ পরিমাণের এনার্জি, মানে আমি পুরো ভাইব্রেট করেছি, মানে ওই এনার্জিটা পুরো ভাইব্রেশনে পেয়েছি, বডিতে ফিল করতে পেরেছি, আর সাউন্ডের থ্রু ওটা বেরিয়েছে আমার বডি থেকে। আমি জানি না কোসো ওটা কি ছিল,
পরে মানে তার পরের মাসে বোধহয় নাকি ওই মাসেই আমার আর একটা বন্ধু আছে, ইন্ডাস্ট্রি থেকেই হচ্ছে, শি ইজ আ রাইটার, অথর, আর রাইটারও হচ্ছে, স্ক্রিন প্লে লেখে, তারও নাম আমি বলবো না। তার সাথে আমি এটা নিয়ে ডিসকাস করেছিলাম, বিকজ ও একটু স্পিরিচুয়াল হচ্ছে, এইসব নিয়ে অনেক আমরা চর্চা করি আর কি, আমার এসব নিয়ে কথাবার্তা বলি। তো যখন আমি ওকে এটা বলেছিলাম, তো ও আমাকে বলেছিল যে নিবেদিতা, তোর কাছে ওটার রেকর্ডিং আছে কি, তুই রেকর্ডিং করেছিলিস, আমাকে শোনাতে পারবি? আমি বললাম হ্যাঁ, শোনাতে পারবো। আমি ওকে রেকর্ডিংটা শুনিয়েছিলাম এই পাখির। অদ্ভুত ভাবে ও আমাকে বলে যে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, তারপরে বলে তুই কাল থেকে আর এই আওয়াজটা শুনবি না, জীবনে কোনোদিন শুনবি না। আমি বলি কেন, কিসের আওয়াজ এটা, কেন শুনবো না? তো ও বলেছিল আমি তোকে পরে বলবো, আমি এখন বলবো না। ও একটুখানি এরকম মিস্টিরিয়াস, ও হুট করে বলে দেয় না যে এটা কেন কি। তো আমাকে বলেছিল আমি জাস্ট তোকে বলছি যে ইট ইজ সামথিং পজিটিভ। ওই পাখির আওয়াজটা, আমি অন্য জিনিসটা আমি জানি না, পাখির আওয়াজটার কথা ও যেটা আমাকে বলেছিল। তো পরে আমিও পড়েছিলাম যে এই 2:45 3 AM এর সময়, এবারে আমরা অনেক অনেক মতে আমরা বলি ইট ইজ উইচেস আওয়ার বা ডেভিলস টাইম, কিন্তু অনেক মতে কিন্তু ইট ইজ এই 2:45 3 AM এই টাইমটা কিন্তু অনেক টাইমে তোমার পজিটিভ এঞ্জেল বা এনার্জির আসা যাওয়ারও কিন্তু টাইম, ঠিক আছে? মানে সবসময় ইট ইজ নট ডেভিলস আওয়ার অ্যাট 3 o'clock or 2:45 এরকম কিন্তু নয়। এটা তুমি বেসিক্যালি কি ছিল জিনিসটা জানতে পেরেছো? পাখিটা যেটা ছিল, ও আমাকে বলেছিল দ্যাট যখন একটা মানুষ, মানে আই এম অলসো ভেরি স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন্ড, তো যখন তুমি একটুখানি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হও বা একটুখানি ওইসব নিয়ে করছো, দেখো তোমাকে না তোমার ইউনিভার্স না সায়েন্স দিতে থাকে, সবারই সামনে, আমাদের চোখের সামনে সায়েন্স গুলো থাকে। আমরা কেউ কেউ ওই সায়েন্স গুলো হয়তো দেখতে পারি, বুঝতে পারি, কেউ কেউ হয়তো বুঝতেই পারি না, ক্ষমতাই থাকে না। আমি বলছি না যে আমার অনেক ক্ষমতা, তো আমি দেখতে পেয়েছি বা বুঝতে পেরেছি, আমি নিজেও তো বুঝতে পারিনি। তো ও যেটা বলেছিল যে আমার লাইফে কিছু একটা অনেক বড় চেঞ্জ আসতে চলেছে, আর ওই পাখিটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ সিম্বলাইজিং, যে পাখির ডাকটা এটা সিম্বলাইজ করছিল যে এবারে তোমার অ্যাওয়েকনিং এর টাইম এসেছে, একটা জেগে ওঠার টাইম এসেছে, তোমার লাইফে একটা অনেক বড় চেঞ্জ আসবে, মানে আমার লাইফের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, বলতে পারো এক ধরন থেকে একটা রিবার্থ হবে। আর সেটা হয়েছে, সেটা আমার এই বছর হয়েছে। সেটা কি, সেটা আমি তোমাকে পরে বলবো কি হয়েছে, কি চেঞ্জ এসেছিল, আমি অনলাইন এটা বলবো না। তো ওই জিনিসটা কিন্তু হয়েছে, কিন্তু ও আমাকে বলেছিল কস্তাব যে এই পাখির আওয়াজ আমি আর কোনোদিন শুনতে পাবো না। অদ্ভুতভাবে তারপরে আর আমি কোনোদিন শুনতে পাইনি। এই যে কোনোদিন শুনতে পাও না, এই জিনিসটা আরো বেশি পিকিউলিয়ার, এক্স্যাক্টলি। আর ওই দিনকে যে আমার বডির থ্রু কি এনার্জি পাস হয়েছিল আমি জানি না, কিন্তু মানে আমি জানি না, ওই এক্সপিরিয়েন্সটা আমি বলে বোঝাতে পারবো না। আমি হয়তো যতটা বলেছি ওটার হয়তো 1% আমি বোঝাতে পারিনি, যেটা আমি সেদিনকে ফিল করেছিলাম। মানে ভীষণ 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 ভয়াবহ, মানে এই ভূত বা এইসব থেকে আমি হয়তো অত ভয় পাইনি যত আমি ওই দিনকে পেয়েছিলাম। বুঝতে পারছি। থ্যাঙ্কস নিবেদিতা তোমার এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে, এই ঘটনাটা রেকর্ড করতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি অনেক মানে কানেকশন কাট হয়েছে, কল ড্রপ হয়েছে, অনেক প্রবলেমস হয়েছে, বাট স্টিল যখন পুরো ঘটনাটা জানতে পারলাম ফাইনালি, মানে খুবই মানে একটা লাভ ক্রাফটিয়ান একটা ব্যাপার আছে। মানে তুমি এখানে ভয়টা পাচ্ছ, ভয়টা একটা আননোন ভয়, যার কোনো উৎস নেই, যার কোনো প্রপার ব্যাখ্যা নেই, জাস্ট একটা অ্যাজাম্পশন। থ্যাঙ্কস ফর শেয়ারিং। এরকম ঘটনা খুবই অদ্ভুত, আর এরকম টাইপের ঘটনা হয়তো এর আগে কখনোই শেয়ার করা হয়নি। বেস্ট অফ লাক ফর ইওর লাইফ। আর কি চেঞ্জেস হয়েছে সেটা আমাকে জানাবে অফ দ্য রেকর্ড। সেটা আমি অফ দ্য রেকর্ড নিশ্চয়ই জানাবো। আর থ্যাংক ইউ কস্তাব, আমি এই মানে প্ল্যাটফর্মে এটা বলতে চাই যে প্রথমে তো তুমি আমার মতন অনেককে এরকম প্ল্যাটফর্ম দিচ্ছ যারা ভোকাল ভাবে নিজের ঘটনাগুলো সবার কাছে পৌঁছে দিতে পারছে। আর আমি এটা তোমাকে পার্সোনালিও বলেছি, আবার অন রেকর্ডও বলছি, যেহেতু আমি প্যারানর্মাল নিয়ে অনেক কিছু করি, অনেক কিছু
মানে ভিডিও মানে অনেক কিছু মানে ফলো করি অনেক মানুষকে, পার্সোনালিটিসদের। আমি আজ অবধি কিন্তু অনেস্টলি কাউকে ছোট করছি না, আমি ইন্ডিয়াতে এরকম এত ভালোভাবে এসব নিয়ে ডিসকাশন পজিটিভ ভাবে, মানে কিউরিও ফাইটাতে চলো তুমি কল রেকর্ডিং গুলো করো, কিন্তু তোমার যে অন্য চ্যানেলটা আছে কস্তবের আড্ডা, ওখানে যে তোমার এত ওপেন ডিসকাশন গুলো হয় এত ভালো লাগে, মানে কোনো ইনহিবিশনস না রেখে প্রত্যেকটা ওকাল সায়েন্স হয়ে যাক বা হ্যান্ড রাইটিং হয়ে যাক বা ড্রিম সাইকোলজি হয়ে যাক। ইনফ্যাক্ট ড্রিম সাইকোলজি নিয়ে আমি তোমাকে সাজেস্ট করবো কোনোদিন করো, আমি নিজে অনেক কিছু পড়েছি ড্রিম সাইকোলজি নিয়ে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ওটা নিয়েও আমার একটা ঘটনা আছে, তো কোনোদিন কোনো এক ড্রিম সাইকোলজিস্ট বিশেষজ্ঞকে নিয়ে এনে নিশ্চয়ই কথা বলো। মানে হ্যাটস অফ টু ইউ, খুব ভালো কাজ করছো, এগিয়ে যাও। আমরা তোমাদের সাথে যারা জুড়ছি তারা আগেও জুড়েই থাকবো। অ্যান্ড গুড জব, ভেরি গুড জব গোয়িং, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। আরে থ্যাংক ইউ নিবেদিতা। মানে ডেফিনেটলি আমরা ট্রাই করি সবার যে ঘটনাগুলো রয়েছে যেগুলো হয়তো সব সময় সব জায়গায় বলা যায় না, সেটা এখানে বলা যায় খুব ক্লিয়ারলি, খুব ওপেনলি, রাগ ঢাক না রেখে। আশা করছি এরপর 2025 আসছে, এমন এমন জিনিসপত্র আমরা নিয়ে আসতে চলেছি যেটা হয়তো এর আগে ইউটিউব প্ল্যাটফর্মে কেউ আনেনি। লেটস সি, লুকিং ফরওয়ার্ড। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং আপনাদের বন্ধু বান্ধব পরিবার সকলের মধ্যে শেয়ার করে দিন, যাতে কিউরিও ফাইটের এই ঘটনাগুলো তাদের কাছে পৌঁছে যায়। নিবেদিতার এই ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে নিবেদিতার সাথে আমরা এর পরেও এরকম ঘোষলি কল রেকর্ডিং করতে পারি। আপনারা কি চান নিবেদিতাকে আবার, সেটা কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। তাহলে চলুন আমি আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময় কিউরিও ফাইটের এরকমই একটা হরর ঘোষলি কল রেকর্ডিংয়ে। আজকের এই এপিসোড যদি ভালো লাগে তাহলে কিউরিও ফাইটকে সবসময় নিজের সাথে রাখবেন, নিজের পাশে রাখবেন, এবং হ্যাঁ, আমি কৌস্তব রয়েছি আপনাদের সাথে। তাহলে চলুন, কিউরিও ফাইটের এরকম আরও 2টি ঘটনা যদি শুনতে চান তাহলে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের যে বক্সটি রয়েছে, যেটা এখন আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে, সেখানে ক্লিক করুন।